ত্রিকোণমিতির ভয়, যে করিবে জয়, ক্ষয় নাই তার ক্ষয় নাই। এইচএসসি 2023, এইচএসসি 24, এইচএসসি 25 এবং এইচএসসি 26 ব্যাচের জন্য এটা একটা স্পেশাল ক্লাস। আমাদের উচ্চতর গণিত বা হায়ার ম্যাথের প্রথম পত্রের অধ্যায় 7 হচ্ছে ত্রিকোণমিতি। এখন তোমরা অনেকেই বলতে পারো যে স্যার এত এত চ্যাপ্টার থাকতে, বিশেষ করে চ্যাপ্টার 1, 2, 3 বাদ দিয়ে আপনি একবারে চ্যাপ্টার 7-এ গেলেন কেন? প্রথমত তোমাদেরকে আমি বলতে চাই যে ইন্টারমিডিয়েটে ত্রিকোণমিতি লাগবে না এমন কোনো জায়গা নাই। আমি যখন ইন্টারমিডিয়েটে পড়তাম, আমার শ্রদ্ধেয় স্যার বিশ্বনাথ বিশ্বাস, উনি আমাকে ত্রিকোণমিতি দিয়ে ইন্টারমিডিয়েটের কোর্স শুরু করেছিলেন এবং স্যারের সম্মানে আমিও আমার যত ব্যাচ এ পর্যন্ত গিয়েছে সবাইকে ত্রিকোণমিতি দিয়েই শুরু করি। কিছু কিছু ব্যাচ আমি হয়তো ত্রিকোণমিতি একটু পরে করাই, বাট চেষ্টা করি সবার শুরুর দিকেই ত্রিকোণমিতির ক্লাসগুলো করে ফেলতে। কারণ ইন্টারমিডিয়েটে তোমরা ম্যাথে তো অবশ্যই, ফিজিক্সেও প্রচুর পরিমাণ ত্রিকোণমিতির ব্যবহার পাবা। সো ত্রিকোণমিতির ব্যবহার যেহেতু এত পরিমাণে আছে, কত পরিমাণ একটু তোমাদের আমি কি একটু বলে দিই। তোমরা ম্যাথে মোটামুটি 70% জায়গায় ত্রিকোণমিতির ব্যবহার দেখতে পাবা, ওয়ারাস ফিজিক্সে ত্রিকোণমিতির কনসেপ্টটাও তোমরা, আমি বলবো 50% জায়গায় আছে। তাহলে দুইটা বইয়ের প্রায় দেখো অর্ধেকেরও বেশি জায়গা জুড়ে ত্রিকোণমিতি আছে। এজন্য ত্রিকোণমিতির বেসিক যার যত ভালো হবে, সে ইন্টারমিডিয়েটের বিজ্ঞানে, বিশেষ করে ম্যাথ এবং ফিজিক্সে তত বেশি স্ট্রং হয়ে উঠবে। এজন্যই শুরুতে আমি দেখো তোমাদের এই কথাটা বলেছি যে ত্রিকোণমিতির ভয়, যে করিবে জয়, ক্ষয় নাই তার ক্ষয় নাই। এখন প্রথম কথা হচ্ছে ত্রিকোণমিতির ভয়টা কোথায়? ত্রিকোণমিতির ভয়টা হচ্ছে তার সূত্রে। তোমরা যারা প্রথমবার জানতেছো তারা শুনে অবাক হবা যে ত্রিকোণমিতি প্রথম পত্রে প্রায় 50 থেকে 60টার মতো সূত্র আছে, আরও বেশিও থাকতে পারে, আমি আজকে আমরা করলেই বুঝতে পারবো কটা সূত্র। এবং সেকেন্ড পেপারে অনেকগুলো সূত্র আছে। এখন এত এত সূত্রের ভিড়ে বাচ্চাদের একটাই কোশ্চেন যে স্যার এত সূত্র কীভাবে মনে রাখবো? এখন সূত্র মনে রাখা নিয়ে আমার কিছু ফিলোসফি আছে, তোমাদের সাথে একটু শেয়ার করি। নাম্বার 1, আমি মনে করি তুমি যদি সূত্র মনে রাখতে চাও, ফার্স্ট অফ অল তোমাকে সূত্রের প্রমাণ জানতে হবে। এটা আমি মনে করি, অনেক স্যার মনে নাও করতে পারে, অনেকে মনে নাও করতে পারে, কিন্তু আমি ব্যক্তিগতভাবে মনে করি তোমাকে সূত্রের প্রমাণ জানতে হবে। 2 নম্বরে হচ্ছে সূত্রগুলোকে বারবার লিখে লিখে মনে রাখতে হবে। 3 নম্বর হচ্ছে তুমি সূত্র মনে রাখার জন্য নেমোনিক ইউজ করতে পারো। নেমোনিক কী জিনিস? যে আমি কোনো ছন্দ বা কবিতা বা কোনো একটা কিছুর সাথে রিলেট করে সূত্রগুলো মুখস্থ করলাম। এক্ষেত্রে একটা প্রবলেম দেখা যায় যে ধরো আমার 50টা সূত্র মুখস্থ করতে হবে, তো 50টা সূত্রের জন্য আমি যদি 50টা নেমোনিক তৈরি করি, নিজে নিজে 50টা ছন্দ তৈরি করলাম, তাহলে ওই 50টা ছন্দ মনে রাখার জন্য আবার ছন্দ লাগবে, বা নেমোনিক মনে রাখার জন্য নেমোনিক লাগবে। সো এরকম করা যাবে না। চেষ্টা করব আমরা কম সংখ্যক নেমোনিক দিয়ে বেশি সংখ্যক সূত্র মুখস্থ করা যায় কিনা। ধরো আমি এমন একটা ছন্দ বের করলাম যে ছন্দ দিয়ে মোটামুটি 20টা সূত্র মুখস্থ করা যায়, তাহলে কিন্তু ভালো যে আমি একটা ছন্দ দিয়ে 20টা সূত্র মুখস্থ করতে পারি। কিন্তু আমি যদি একটা সূত্র দিয়ে একটাই মানে একটা নেমোনিক দিয়ে একটাই সূত্র মুখস্থ করতে পারি, এটা কিন্তু খুব বেশি কাজে দেয় না। তো মানে নেমোনিকটা ইউজ করা একটা বড় ব্যাপার। আমরা আজকে নেমোনিক ইউজ করব। আমি তোমাদেরকে একটা কি দুইটা নেমোনিক দিয়ে এই 50টা সূত্র তোমাদের মনে রাখার চেষ্টা করাবো। মানে 50 থেকে 60টা সূত্র আমরা মনে রাখবো একটা, দুইটা কি তিনটা নেমোনিকের মাধ্যমে। ওকে, তো 3টা কথা বললাম। থার্ড হচ্ছে থার্ড না, মনে হয় ফোর্থ, সবচেয়ে ইম্পর্টেন্ট যে ব্যাপারটা, সেই ব্যাপারটা হচ্ছে তুমি যদি সূত্র আসলেই মনে রাখতে চাও, তাহলে ওই রিলেটেড ম্যাথ করতে হবে। তুমি ত্রিকোণমিতির 50টা সূত্র শিখে বসে থেকে নিজেকে জাহাজ মনে করলে হবে না, তোমাকে ম্যাথ করতে হবে, ম্যাথের সূত্রগুলো ব্যবহার করতে হবে। ব্যবহার করে হয়তো ভুল হবে, তোমার নিজের মাথার চুল ছিঁড়তে ইচ্ছা করবে, চুল ছেঁড়াটা শেষ হইলে ভুলটা খুঁজে বের করে আবার সূত্রটা নতুন করে রিকারেক্ট করতে হবে। তো যখন তুমি সূত্রে, তোমার অঙ্কে যখন সূত্রগুলো ব্যবহার করবা, তখনই তুমি আস্তে আস্তে সূত্রের জাহাজ হয়ে যাবা। আর যে সূত্রের জাহাজ হইতে পারবা, সে আশা করা যায় অঙ্কেরও জাহাজ হইতে পারবা। তো আসো আমরা আজকে এই জাহাজ তৈরির কারখানায় শুরু করি। তো আমাকে যদি শুনতে তোমার অসুবিধা হয়, বা আমি একটু ফার্স্ট কথা বলি, একটু ফাস্ট কথা বলি, নট ফার্স্ট, ফাস্ট কথা বলি, তো যদি মনে হয় যে একটু বেশি ফাস্ট হয়ে যাচ্ছে,
তোমরা চাইলে ভিডিওটাকে রিউইন্ড করে পিছন থেকে আবার দেখে নিবা। তো আসো আমরা ঢুকি ত্রিকোণমিতির সেই রাজ্যে, যেখানে এত এত সূত্র। আমরা সেই প্রত্যেকটা সূত্রের প্রমাণ আজকের এই ভিডিওতে দেখব এবং সূত্রগুলোর মনে রাখার নেমনিক সহ উপায়গুলো দেখব। তোমরা চাইলে এই ভিডিওটা একবারে শেষ না করে কয়েকবারে দেখতে পারো। যেমন আমি তোমাদেরকে গ্রুপ গ্রুপ করে সূত্র শিখাবো, তোমরা হয়তো একদিন 3টা গ্রুপ শিখলা, পরের দিন বাকি 2টা শিখলা, এইভাবে করে শিখতে পারো। অথবা তোমরা যেদিন মানে যে সূত্র লাগবে সেদিন সেটা শিখতে পারো। তো আসো আমরা সূত্রের মধ্যে ঢুকি। তাহলে আমরা একটু বোর্ডটা মুছে দিই। ইন্টারমিডিয়েটে তোমরা ত্রিকোণমিতিটা 7.2 থেকে, বিশেষ করে যারা বাংলা ভার্সনে আসো তাদের দেখবা বইয়ের নাম আছে এরকম, যে সংযুক্ত কোণের ত্রিকোণমিতি। সংযুক্ত কোণের ত্রিকোণমিতি। আর ইংলিশ ভার্সনে যারা আসো তাদের বইতে দেখবা চ্যাপ্টারের নাম দেওয়া আছে ট্রিগোনোমেট্রি অফ অ্যাসোসিয়েটেড অ্যাঙ্গেলস। ভালো কথা, তোমাদের সবার জন্য বলি, এই ভিডিওটা কিন্তু বোথ বাংলা ভার্সন এবং ইংলিশ ভার্সন দুইজনের জন্য। তোমরা দুইজনে সমান উপকৃত হবা, একটু জাস্ট ধৈর্য ধরে ভিডিওটা দেখো। তো সংযুক্ত কোণের ত্রিকোণমিতি বলতে আসলে কি বোঝাচ্ছে, বা ট্রিগোনোমেট্রি অফ অ্যাসোসিয়েটেড অ্যাঙ্গেলস বলতে কি বোঝাচ্ছে এটা তুমি গেস করতে পারছো। যেমন 9-10-এ যখন আমরা লিখেছি যে সাইন স্কোয়ার থিটা প্লাস কজ স্কোয়ার থিটা ইকুয়াল টু 1, অথবা আমরা লিখেছি সেক স্কোয়ার থিটা ইকুয়াল টু 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা, আমরা কিন্তু জাস্ট একটা পার্টিকুলার অ্যাঙ্গেল নিয়ে কথা বলছি। এখানে কোনো সূত্রে আমরা একের অধিক অ্যাঙ্গেল নিয়ে কথা বলছি না, ঠিক আছে? কিন্তু আমি কি এখন বলতে পারবো যে সাইন স্কোয়ার এ প্লাস কজ স্কোয়ার বি ইকুয়াল টু 1? দেখো এখানে কোণ কিন্তু আলাদা হয়ে গেছে এবং সূত্রটাও আর আগের মতো থাকবে না। ইভেন আমরা এখন যে কাজগুলো করব, আমরা দেখা যাবে সাইন এ প্লাস বি বা প্লাস সি প্লাস ডি এ সকল জিনিস নিয়ে কাজ করব। যেহেতু একটা কোণের সাথে অন্য একটা কোণ এরকম প্লাস অর মাইনাস দিয়ে যুক্ত আছে, ধরো এটা মাইনাস দিলাম, এই জন্য এই ব্যাপারটাকে বলা হয় ট্রিগোনোমেট্রি অফ অ্যাসোসিয়েটেড অ্যাঙ্গেলস। অ্যাসোসিয়েটেড অ্যাঙ্গেলস, অনেকগুলো অ্যাঙ্গেল মিলে অ্যাসোসিয়েশন তৈরি করেছে, বা বাংলায় সহজ ভাষায় সংযুক্ত কোণের একটার সাথে একটা সংযুক্ত হয়ে ত্রিকোণমিতি তৈরি করেছে। তো প্রথম যে সূত্রটা ত্রিকোণমিতিতে আমরা সেটা নিয়ে আলোচনা করি। ভিডিওটা লম্বা হবে, সো আমি তোমাদেরকে সাজেস্ট করব যে একবারে ভিডিওটা শেষ না করে তোমরা অল্প অল্প করে শেষ করবা। প্রথম যে সূত্র তোমরা সেটা জানো যে সাইন এ প্লাস বি ইকুয়াল টু সাইন এ প্লাস সাইন বি। সূত্রটাকে ঠিক আছে? সূত্রটা ঠিক নাই, ঠিক আছে? প্রথম যখন আমি ইন্টারমিডিয়েটে উঠি তখন আমার কাছে মনে হয়েছিল সাইন এ প্লাস বি মানে হচ্ছে সাইন দিয়ে এটা গুণ করে দিলাম সাইন এ, আবার সাইন দিয়ে এটা গুণ করে দিলাম সাইন বি। কিন্তু তুমি যদি এ এবং বি এর জায়গায় দুইটা মান ইউজ করো এবং ক্যালকুলেটর ইউজ করো বা হাতেও করো, তুমি দেখবা যে এই পক্ষ আর এই পক্ষ সমান হবে না। তার মানে সাইন এ প্লাস বিকে সাইন এ প্লাস সাইন বি লেখা যায় না। এটা হচ্ছে প্রথম সূত্র। এই সূত্রের কথা কেউ বলে না, ঠিক আছে? তো আমি বললাম এটা হচ্ছে ত্রিকোণমিতির প্রথম সূত্র, যে সাইন এ প্লাস বি ইজ নট ইকুয়াল টু সাইন এ প্লাস সাইন বি। যেমন খুব ছোটোবেলা আমরা মনে করতাম, আমি মনে করতাম, তোমরা মনে করতে কিনা জানি না, যে এ প্লাস বি হোল স্কোয়ার মানে হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। বাট আমরা পরে কিন্তু জানছি যে না, এ প্লাস বি হোল স্কোয়ার মানে কিন্তু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার না, এর সাথে প্লাস 2ab অতিরিক্ত আছে। তো সাইন এ প্লাস বি এরকম, সাইন এ প্লাস সাইন বি না। সাইন এ প্লাস বি ইকুয়াল টু আসলে কি সেটা আমরা দেখব। তো যেহেতু আমরা পুরো ভিডিওতে প্রত্যেকটা সূত্রেরই মোটামুটি প্রমাণ দেখব, তো একটু ধৈর্য ধরতে হবে। আমি বারবার বলতেছি, কারণ ধৈর্য না ধরলে তুমি আসলে ইন্টারমিডিয়েটে ভালো স্টুডেন্ট হতে পারবে না। ধৈর্যশীলরাই আগায় যাবে। তো আমরা কিছু কনসেপ্ট আগে ক্লিয়ার করে নিই। ধরো এটা একটা ত্রিকোণমিতিক একটা সমকোণী ত্রিভুজ। এই ত্রিভুজটা আমি যদি তোমাদের বলে দিই যে এটার দৈর্ঘ্য হচ্ছে 4, এটার দৈর্ঘ্য হচ্ছে 5, এটা কত, তোমরা কিন্তু পিথাগোরাস অ্যাপ্লাই করে ফেলতে পারবা। ওকে, আমি করতে বলছি না। ইভেন আমি যদি বলি যে এটা 5 আর এটা 3,
এটা কত, এটাও কিন্তু তোমরা বের করতে পারবা, আমি এটাও বের করতে বলছি না। কিন্তু আমি যদি তোমাদের বলি যে আমার এই অতিভুজের দৈর্ঘ্য হচ্ছে আর কোণের মান হচ্ছে থিটা, এখন আমি তোমাকে বললাম যে এটার দৈর্ঘ্য কত এবং এইটার দৈর্ঘ্যই বা কত। অনেকে হয়তো পারবা, অনেকে পারবা না। যে কোন একটা অতিভুজের মান দেওয়া আছে হাইপোটেনাস, যেটাকে ইংরেজিতে হাইপোটেনাস বলে, আর অ্যাঙ্গেলের মান দেওয়া আছে, আমরা বলতেছি যে এটার মান কত, এটার মান। কোশ্চেনটা অনেকের কাছে উইয়ার্ড লাগতে পারে, উইয়ার্ড কোশ্চেন না এটা। ধরা যাক আমি এই জায়গার মানটা বের করতে চাই, তো আমি ধরে নিলাম যে এই লেন্থটা হচ্ছে এক্স, কিছুক্ষণের জন্য ধরে নিলাম এই লেন্থটা হচ্ছে এক্স। এখন তোমরা দেখো আমরা কি এক্স বাই আর এটাকে সাইন থিটা বলতে পারবো না, কারণ অপোজিট বাই হাইপোটেনাস, লম্ব বাই অতিভুজ সাইন থিটা। তাহলে এখান থেকে এক্স এর মান কত পাবো, আর সাইন থিটা। তাহলে এখন এক্সটা ভুলে যাও, তাহলে দেখো এটা কিন্তু আসলে আর সাইন থিটা। একইভাবে তুমি যদি এটার মান বের করতে যাও, তুমি দেখবে এটা আর কস থিটা আসবে, এটা আমি তোমাদের উপর ছেড়ে দিলাম। তাহলে দেখো যদি এখন এই বাহুর মান আর হয়, এটা থিটা হয় কোণ, তাহলে এইটুকু হবে আর সাইন থিটা, এইটুকু হবে আর কস থিটা। তো এখান থেকে কি আমি একটা কথা বলতে পারি না, যে যদি এটা আর না হয়ে জাহিদ স্যার হইতো, এই লেন্থটা আর না, লেন্থ হচ্ছে জাহিদ স্যার, তখন এটা কত হইতো, তখন এটাকে আমরা লিখতাম জাহিদ স্যার সাইন থেটা, আর এটাকে লিখতাম জাহিদ স্যার কস থেটা। ওকে, অর্থাৎ আমি বলতে চাচ্ছি যে আমার যে লম্ব এবং ভূমি বা অপোজিট অ্যান্ড বেস, এটা সবসময় হবে কি অপোজিটটা হবে হাইপোটেনাস সাইন থিটা, আর বেসটা হবে হাইপোটেনাস কস থিটা। ঠিক আছে, এখানে জাহিদ স্যার বাদ দিয়ে তুমি যদি মনে করো এলন মাস্ক, এটা হচ্ছে এলন মাস্ক, এটা হচ্ছে থিটা, তাহলে এটা হবে এলন মাস্ক সাইন থিটা, এটা হবে এলন মাস্ক কস থিটা। আশা করি কনসেপ্টটা তোমরা বুঝতে পারছো। যে কোনো সমকোণী ত্রিভুজের লম্বকে আমরা বলবো অতিভুজ সাইন থিটা, আর ভূমিকে আমরা বলবো অতিভুজ কস থিটা। ঠিক আছে, হাইপোটেনাস সাইন থিটা, হাইপোটেনাস কস থিটা, এইটুকু বুঝে গেলে তোমরা। এখন ফর্মুলায় চলে আসি আমরা। তো ধরো একটা লাঠি বা একটা কাঠি, হোয়াট এভার, এটা হচ্ছে তার ইনিশিয়াল পজিশন। কিছুক্ষণ পর এটাকে আমি এখানে নিয়ে আসলাম, আমি এ কোণ ঘুরে এখানে নিয়ে আসলাম, এবং আরও কিছুক্ষণ পর আমি এটাকে আরও বি কোণ ঘুরায় এই জায়গায় নিয়ে আসলাম, ওই একই লাঠিকে এরকম জায়গায় নিয়ে আসলাম। প্রথমে এটা ছিল ফার্স্ট পজিশন, এটা সেকেন্ড পজিশন, এটা থার্ড পজিশন। এক লাঠিকে আমি ঘোরালাম এ প্লাস বি এভাবে। এখন তুমি এক কাজ করো যে এখান থেকে এই বিন্দুর নাম দাও ও থেকে এক একক দূরে, 1 ইউনিট, এক একক, মানে এখান থেকে এটুকু মাপলে এক হবে। এক কি হবে, কিলোমিটার হইতে পারে, মিটার হইতে পারে, যে কোনো কিছু হইতে পারে, এক হবে। এবং সেখান থেকে আমি প্রত্যেকটা রেখার উপর লম্ব আঁকবো, পারপেন্ডিকুলার আঁকবো। এখানে একটা আঁকলাম, এখানে একটা আঁকলাম, এখান থেকে একটা আঁকলাম, আর এটাকে এরকম আমি দুই দিকে বাড়াইলাম। আমি একদম ট্রেডিশনাল প্রুফে যাচ্ছি না, আমি জাস্ট জিনিসটা তোমাদেরকে শর্টকাটে প্রমাণ করে দিচ্ছি, কারণ প্রমাণটা খুব ইম্পর্টেন্ট না, মানে প্রমাণ পরীক্ষায় আসবে না, ইম্পর্টেন্ট না বলা ঠিক হবে না, প্রমাণ পরীক্ষায় আসবে না, কিন্তু জাস্ট আমি একদম বইয়ের প্রমাণে যাচ্ছি না, আমি আমাদের বোঝার জন্য যেটা যতটুকু লাগে ততটুকু যাচ্ছি। তো দেখো এখানে আমরা চতুর্ভুজ তৈরি করছি, আমি এগুলো নাম দিয়ে ফেলি। ধরলাম এটা পি, এটা কিউ, এটা আর, এটা এস, এটা টি। এখন সবার আগে একটা ব্যাপার খেয়াল করো, এই কোণের মান যদি বি হয় তাহলে এই কোণের মানটা বি হবে। আমি আবার বলি, এই কোণের মানটা যদি বি হয় তাহলে এই কোণের মানটা বি হবে। কেন এই কথা বলছি প্রমাণ করে দিই। দেখো তোমরা ও টি আর, ও টি আর, এটা কিন্তু একটা সমকোণী ত্রিভুজ,
যেখানে আর এর মান কত 90 ডিগ্রি, আর এর মান কত বাবারা 90 ডিগ্রি। তাহলে দেখো তো আমি বলতে পারি না যে ও আর টি যোগ করলে হবে 90 ডিগ্রি, যেহেতু আর একাই 90 ডিগ্রি তাহলে বাকি দুজন যোগ করলে হবে 90 ডিগ্রি। এবার এইখানটাতে আসো, এইখানটাতে আসো, আমার হাতটা খেয়াল করো, ওখানে দেখো এই যে কোণটা, এই কোণটাকে ধরো আমি আপাতত মনে করলাম এক্স, তাহলে ওই জায়গাতে আমি কি বলতে পারি না যে এক্স প্লাস, দেখো এইটা কিন্তু 90, যেহেতু লম্ব আঁকছি আমরা, এটা কিন্তু 90, তাহলে কি আমি বলতে পারি না যে এক্স প্লাস 90 প্লাস নিচেরটা আবার টি, দেখো এটা কত টি, টি সমান হচ্ছে 180। তার মানে 90টা যদি এই পাশে নাও তাহলে এক্স প্লাস টি ইকুয়াল টু 90। তাহলে আমি কি পাইলাম, ও সরি এখানে কিন্তু ও না, ও এর জায়গায় আমরা বি লিখি, বি, সরি বি, মানে এটা আমরা বি বোঝাচ্ছি, ও বলতে আবার পুরোটা বোঝাবে। তাহলে দেখো বি প্লাস টি ইকুয়াল টু 90, আবার নিচে এক্স প্লাস টি ইকুয়াল টু 90। তাহলে দুটো সমীকরণ থেকে কি আমি বলতে পারি না যে বি আর এক্স সমান, যারা তারপর বুঝতে পারো নাই এই দুটো সমীকরণ বিয়োগ করো, দেখো টি আর টি কেটে যাবে, 90 কেটে যাবে, থাকবে বি মাইনাস এক্স ইকুয়াল টু 0, তাহলে বি ইকুয়াল টু এক্স। তাহলে আমি বলতেছিলাম যে এই কোণটা বি হলে এই কোণটাও বি হবে, তাহলে এখন আমি এক্সকে সরাই দিয়ে এটাকে বি লিখলাম, এবং আশা করি এখন আর তোমাদের কোনো আপত্তি নাই। মাঝখান থেকে বাকি জিনিসগুলো আমি তুলে ফেলি, কারণ চিত্রটা যত সহজ হবে তত ভালো হবে। ওকে, এবার প্রমাণ শুরু করা যাক। ওকে আসো, এখন আমরা লিখব হচ্ছে সাইন এ প্লাস বি। তো দেখো যেহেতু এটার অতি এ প্লাস বি বলতে কিন্তু আমি পুরো অ্যাঙ্গেলটাকে বোঝাচ্ছি, একদম পুরাটা, হ্যাঁ। তো দেখো এখানে একটা ত্রিভুজ তৈরি হয়েছে ও পি কিউ, আমরা ত্রিভুজটা তোমাদের সুবিধার জন্য উপরে লিখে দিচ্ছি ও পি কিউ। এখন আমি তোমাদেরকে একটু আগেই বলেছি যে আমরা লম্বকে বলবো অতিভুজ সাইন থিটা, আর ভূমিকে বা বেইসকে বলবো অতিভুজ কস থিটা। অতিভুজ মানে হাইপোটেনাস, যেহেতু দুইটা বছর একসাথে ক্লাস করছি আমরা, একটু সুবিধার জন্য আমি লিখে দিচ্ছি অতিভুজ মানে কিন্তু হাইপোটেনাস। আমার যদি কখনো আমি একটা বলতে ভুল করি বা একটা না বলি তোমরা একটু বুঝে নিও যে অতিভুজ মানেই হাইপোটেনাস আর হাইপোটেনাস মানেই অতিভুজ। তাহলে খেয়াল করে, এটা যদি 1 হয় তাহলে এটা হবে 1 সাইন থিটা, এটা কি হবে 1 সাইন থিটা। তাহলে 1 সাইন থিটা মানে কি সাইন থিটা। তাহলে দেখো তো সাইন এ প্লাসই বলতে কিন্তু আমি জাস্ট এখানে পি কিউ বোঝাচ্ছি, পি কিউটাকে আমরা সাইন এ প্লাস বি বলছি। ওকে, এবার আসো, পি কিউটা কিন্তু দুই ভাগে ভাগ করা, একটা হচ্ছে আমি পি কিউকে সমান এস আর লিখতে পারি, এখানে আমি এস আর লিখে দিলাম, এস আরকে আমরা আবার ভেঙে লিখলাম টি আর প্লাস এস আর, টি আর প্লাস এস আর। আবার বলি আমি সাইন এ প্লাস বি বলতে আমরা এটা বুঝতেছি, তোমাদেরকে আমি লিখে দিব। দেখো আমি কিন্তু এটা একটু আগেই বলেছি, এইটাকে আমরা লিখতে পারি 1 কজ এ প্লাস বি, আর এইটাকে আমরা বলতে পারি 1 সাইন এ প্লাস বি, অর্থাৎ সাইন এ প্লাস বি মানে হচ্ছে এই পুরোটা। ওকে, তাহলে দেখো এস আরকে আমরা টি আর প্লাস এস টি সরি ভুল হয়ে গেছে, এস টি হবে। এখন খেয়াল করো, আমি এই জিনিসগুলো ভিতর থেকে মুছে দিই, কারণ তাহলে তোমরা একটু পাজলড হয়ে যাবা, যখন যেটা লাগবে ওটা ইউজ করে আমি মুছে দিব। এখন একটু খেয়াল করো তোমরা যে এইটা যদি 1 হয় তাহলে এই যে ও পি টি, এই ত্রিভুজে খেয়াল করো তো ও পি টি, ও পি টি, এখানে এটা যদি 1 হয়, দেখো এটা কিন্তু তার বেস, ওটি কিন্তু বেস, ওটিটা কি বেস, তাহলে ওটিকে আমি কিন্তু বলতে পারবো কজ এ। খেয়াল করো অ্যাঙ্গেলটা কত, এই অ্যাঙ্গেলটা কত ও পি টি, সেখানে অ্যাঙ্গেল কিন্তু এ, তাহলে ওটি হচ্ছে কত কজ এ। আবার পিটি এটা হচ্ছে কত সাইন এ। এই দুটো জিনিস আমি লিখে দিই এখানে,
তাহলে পিটিকে আমি বলতেছি সাইন এ, আর ওটিকে আমি বলতেছি কজ এ, তাই না? খেয়াল করো, তোমার যদি বুঝতে অসুবিধা হয় তুমি চিন্তা করো যে এটা যদি 1 হয়, এটা যদি এ হয়, তাহলে আমরা এর আগেই বলেছি যে এটা হবে সাইনে, এটা হবে কজে। সো এটা কজে, এটা সাইনে। আশা করি খুব বেশি সমস্যা হওয়ার কথা না। এবার আসো, আমাদের এখানে আছে কি দেখো তো, টিআর। টিআর বলতে এই দৈর্ঘ্যটাকে বোঝাচ্ছি আমরা। এখন একটু দেখো তো, এখানে আরেকটা সমকোণী ত্রিভুজ হয়েছে, সেটা কত? সেটা হচ্ছে ও টি আর। ও টি আর। এখানে দেখো তো আমার অতিভুজ বা হাইপোটেনাস কত? কজ এ। অ্যাঙ্গেলটা কত? বি। তাহলে এইটা কত হবে? একটু চিন্তা করো, দেখো এটা কিন্তু পারপেন্ডিকুলার। তো আমি বলছিলাম যে হাইপোটেনাস যদি এলন মাস্ক হয়, তাহলে এটা হবে এলন মাস্ক সাইন বি, তাই না? আচ্ছা, কজে বাদ দাও, তাহলে এলন মাস্ক সাইন বি হবে। বাট তাহলে যেহেতু এটা হাইপোটেনাসটা এলন মাস্ক না, কজ এ, তাহলে এটাকে কি আমি কজ এ সাইন বি বলতে পারি না? এই লেন্থটাকে আমরা বলতেছি কজ এ সাইন বি, হাইপোটেনাস সাইন বি। আশা করি বুঝতে পারছো। বুঝতে না পারলে ভিডিওটা পজ করো, নিজে নিজে মাথায় একটু চিন্তা করো, তারপর আবার অন করো। তাহলে এই জায়গাতে আমরা পাচ্ছি কজ এ সাইন বি প্লাস, এবার আসো এসটি। এসটি কোথায়? এই যে এসটি। খেয়াল করো তো বাবা, এখানে একটা ট্রায়াঙ্গেল আছে, তার হাইপোটেনাস হচ্ছে সাইন এ। আর এইটাকে আমি কি বলবো? এটাকে কি আমি বেস বলবো নাকি অপোজিট বলবো? এটাকে কি ভূমি বলবো না উচ্চতা বলবো? দেখো আমরা কিন্তু 9-10 অলরেডি পড়ে আসছি যে, তোমরা এখানে দেখতে পাবা কিনা, যে কোন সংলগ্ন যে বাহুটা, কোণের কাছে যেটা, এটাকে বলা হয় বেইস, আর কোণ থেকে দূরে এটাকে বলা হয় লম্ব বা অপোজিট। আর এটা তো অলওয়েজ হাইপোটেনাস। তাহলে খেয়াল করো, এটা হচ্ছে হাইপোটেনাস, এটা হচ্ছে অ্যাঙ্গেল, তাহলে এটাকে কিন্তু বেইস বলা যায়। তাহলে এটাকে আমরা বলবো সাইন এ কস বি। সাইন এ কস বি, তাহলে এখানে আমরা লিখে দিচ্ছি সাইন এ কস বি। তার মানে আমি ফাইনালি সাইন এ প্লাস বি ইকুয়াল টু কত পাচ্ছি? যে সাইন এ কস বি, মনে রাখার জন্য আমরা এভাবে লিখি যে সাইন এ প্লাস বি ইকুয়াল টু সাইন এ কস বি প্লাস কজ এ সাইন বি। দেখো কত চমৎকারভাবে আমরা এটা প্রমাণ করে ফেললাম। তোমাদের বুঝতে অসুবিধা হলে তোমরা আরেকটু সময় নিয়ে দেখো ভিডিওটা আরেকবার। এখন আমরা দেখব কজ এ প্লাস বির ফর্মুলাটা কি। আমি ফর্মুলাগুলো পরে তোমাদেরকে আবার একসাথে লিখে দিব, জাস্ট প্রমাণটা আগে দেখে নিই। কজ এ প্লাস বি, দেখো একটু আগে আমি লিখে রাখছি যে এটা যদি 1 হয়, তাহলে তার বেসটাকে আমরা কজ এ প্লাস বি বলবো। 1 কজ এ প্লাস বি, তার মানে ও কিউকে আমরা বলতেছি কজ এ প্লাস বি। এখন দেখো তো, ও কিউকে তুমি কিন্তু চাইলে ও আর মাইনাস কিউ আর লিখতে পারবা। এখানে একটা মজার কথা আমি পরে শেয়ার করবো তোমাদেরকে, আগে প্রমাণটা করে নেই। তাহলে ও কিউকে দেখো লেখা যায় ও আর মাইনাস কিউ আর। এবার আসো ও আরে আসো, দেখো ও আর কিন্তু আমি ট্রায়াঙ্গেলটাকে একদম ভরাট করে দিচ্ছি। দেখো এই সমকোণী ত্রিভুজের ও আরটা কিন্তু বেইস, এবং হাইপোটেনাস হচ্ছে কজে, অ্যাঙ্গেলটা হচ্ছে বি, কজে অ্যাঙ্গেলটা বি, এটা হচ্ছে বেইস। তাহলে আমি কি ও আরকে যদি বলি কজে কজ বি, তাহলে কি তোমাদের কোনো আপত্তি আছে? কজে কজ বি। না বুঝলে ভিডিওটা পজ করো, চিন্তা করো, তারপর আবার অন করো। তাহলে দেখো কজে কজ বি, আর কিউ আর, দেখো কিউ আর হচ্ছে এইটুকু। দেখো কিউ আরকে কিন্তু আমি আবার চাইলে পিএস লিখতে পারি, কিউ আরকে লিখতে পারি পিএস। তাহলে পিএস আবার কি? দেখো হাইপোটেনাস হচ্ছে সাইন এ, অ্যাঙ্গেলটা হচ্ছে বি, ওটা হচ্ছে অপোজিট লম্ব, ওটা কিন্তু লম্ব অপোজিট। তাহলে সাইন এ সাইন বি, সাইন এ সাইন বি, তাহলে এটা হচ্ছে কজ এ প্লাস বি এর ফর্মুলা। ঠিক আছে, এবার মজার কথাটা বলি, আমি যখন প্রথম ইন্টারমিডিয়েটে পড়ি তখন আমার কাছে মনে হয়েছিল যে কজের ফর্মুলা প্লাসের মধ্যে মাইনাস থেকে আসে।
আবার মাইনাসের মধ্যে প্লাস থেকে আসে। পরে আমি যখন প্রমাণটা দেখলাম তখন আমার কাছে ব্যাপারটা ক্লিয়ার হয়েছে যে আসলে কজ এ প্লাস বির ভিতরে মাইনাস কেন। তো তোমরা সাইন এ প্লাস বি এবং কজ এ প্লাস বির ফর্মুলার প্রমাণটা দেখে ফেললা। ঠিক একইভাবে সাইন এ মাইনাস বি কজ এ মাইনাস বি প্রমাণ করা যায় এবং একইভাবে এই ফর্মুলাগুলো দিয়ে ট্যানগুলো প্রুফ করা যায়। তো এখন আমরা আর প্রমাণে যাব না, আমরা যেহেতু দুইটা প্রমাণ করে ফেলছি আমরা এখন ধরে নিব ঠিক আছে বাকি প্রমাণগুলোও ঠিক আছে। প্রত্যেকটা প্রমাণই ইনডেপথে দেখার দরকার নাই, কিন্তু সবগুলো প্রমাণের যে মাদার সেই দুইটা প্রুফ আমি তোমাদের দেখাই ফেলছি অলরেডি। এখন আমরা যাব হচ্ছে গ্রুপ 1-এর ফর্মুলা, যেখানে আমি তোমাদেরকে 8টা ফর্মুলা শেখাবো এবং 8টা ফর্মুলা মনে রাখার নিয়মটাও শেখাবো। তো গ্রুপ 1 আমি আগে ফর্মুলাটা লিখে ফেলি, তোমরা আমার সাথে সাথে লেখো। ও একটা ভালো কথা, আমি অনেকদিন ধরে এটা বলবো বলবো করে বলা হয় না। তোমরা অনেকেই করো কি মোবাইল নিয়ে শুয়ে শুয়ে ভিডিওগুলো দেখো, এটা করা যাবে না। তোমরা ম্যাথের ক্লাসগুলো, ফিজিক্সের ক্লাসগুলো, কেমিস্ট্রি ক্লাসগুলো, বায়োলজির ক্লাসগুলো, আমি জানি না কোনো সাবজেক্ট শুয়ে শুয়ে দেখা যায় কিনা, বাংলা ইংলিশ হয়তো দেখা যেতে পারে, কিন্তু বিশেষ করে বিজ্ঞানের এই বিষয়গুলো তোমরা যখন অনলাইনে ক্লাস করছো, সেটা রেকর্ডেড ভিডিও হোক লাইভ ভিডিও হোক, তোমরা খাতা কলম নিয়ে বসবা, আল্লাহর হস্তে খাতা কলম নিয়ে বসবা এবং লিখবা। তাহলে তোমার এই ক্লাসটা 1 ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টা 4 ঘন্টা কাজে লাগবে। আর তুমি যদি শুয়ে শুয়ে দেখো, চিন্তা করো, অনেক সময় চিন্তা করি যে ঠিক আছে ভিডিওটা আমি দেখে ফেলি, পরে আমি জিনিসটা লিখে নিব, আর এটা জীবনে লেখা হবে না। মানুষ পরে কোনো কাজ করে না, হয় এখনই না হলে কখনোই না, নাও অর নেভার। ঠিক আছে, তো সবাই ঝটপট খাতা নিয়ে বসো এবং আমার সাথে সাথে লেখো। 1 নম্বর ফর্মুলা হচ্ছে সাইন এ প্লাস বি, তার ফর্মুলা হচ্ছে সাইন এ কস বি প্লাস কজ এ সাইন বি। আমি অলরেডি প্রমাণ করে দিয়েছি, তোমরা শুধু আমার সাথে লেখো, লেখার পরে অনেক গল্প আছে, আগে লেখো। সাইন এ মাইনাস বি হচ্ছে সাইন এ কস বি মাইনাস কস এ সাইন বি। 3 নম্বর কজ এ প্লাস বি ইকুয়াল টু কজ এ কস বি প্লাস, সরি এই দেখো ভুল লিখে ফেলছি, দেখছো কজের ফর্মুলা প্লাস হলে মাইনাস হবে সাইন এ সাইন বি। যারা প্রথমবার লিখতেছে এদের মাথা গরম হচ্ছে, স্যার কেমনে মনে রাখবো? একটু অপেক্ষা করো, আমি দেখাই দিচ্ছি কেমনে মনে রাখবা। cos a minus b cos a cos b plus sin a sin b। 6 number tan a plus b equal to tan a plus tan b, नीचे 1 minus tan a tan b। 7 number tan a minus b equal to tan a minus tan b, नीचे 1 plus tan a tan b। 1 2 3 4 6 7 কেন হইল? 5 হবে, কাউন্টিং আমি নিজেই খুব খারাপ। 6 7 cot a plus b equal to cot a cot b minus 1 নিচে cot b প্লাস cot a। খেয়াল করো আমি কিন্তু চাইলে নিচে cot a প্লাস cot b লিখতে পারতাম, কিন্তু আমি cot b প্লাস cot a লিখছি কেন, এর পেছনেও একটা কারণ আছে, সব কারণ ব্যাখ্যা করা হবে। তো এই হলো আমাদের জেনারেশন 1। জেনারেশন 1-এর মোট 8টা সূত্র। যারা প্রথমবার সূত্রগুলো দেখতেছো তাদের কাছে সূত্রগুলা আমার কাছে মনে হতে পারে তো সহজ, এ তো একবার পড়লেই হয়ে যায়, ব্যাপারটা অতটাও সহজ না। আবার অনেকের কাছে মনে হতে পারে এত কিছু কেমনে মনে রাখবে, ব্যাপারটা অতটাও কঠিন না।
তো খেয়াল করো, আমরা প্রথমে সাইন এ প্লাস বি এবং সাইন এ মাইনাস বি সূত্র কীভাবে মনে রাখবো সেটা একটু বলে নিচ্ছি। তার আগে এ আর বি এদের সম্পর্কে একটা কথা বলি। এ ফর অ্যারোগেন্ট, এ ফর অ্যারোগেন্ট, বি ফর বোথ। মানে এ আর বি দুজনই অ্যারোগেন্ট। কীরকম অ্যারোগেন্ট? দেখো, এ কিন্তু প্রথমে আছে আর বি পরে আছে। ওরা কখনো ওদের পজিশন নষ্ট করতে চায় না। এ সবসময় চায় আমি প্রথমেই বসবো, আর বি বলে আমি পরেই বসবো। যেমন ক্লাসে দুই ধরনের স্টুডেন্ট দেখবা তোমরা, কেউ কেউ হচ্ছে ফ্রন্ট বেঞ্চার, কেউ হচ্ছে ব্যাক বেঞ্চার। ফ্রন্টে যে বসে ফ্রন্ট বেঞ্চার, ওরা যদি তুমি কখনো ফ্রন্টে না বসতে দাও, ও চরম মাইন্ড করে যে না আমি সামনেই বসবো। আর ব্যাক বেঞ্চার তুমি যদি কখনো ফার্স্টে নিয়ে আসো, ও আসতে চায় না, না আমি পিছনেই বসবো। সো এটাকে তুমি ব্যাক বেঞ্চারও বলতে পারো, আর এটাকে তুমি ফ্রন্ট বেঞ্চার বা অ্যারোগেন্ট বলতে পারো। কেন বলতেছি? ওরা ওদের জায়গা কখনো ছাড়বে না, প্রথমেই থাকবে এ, পরে থাকবে বি। খেয়াল করে দেখো, এই সবগুলো সূত্র তুমি খেয়াল করো, ডানে দেখো আর বামে দেখো। দেখো এ কিন্তু আগে আছে, বি পরে আছে। এ আগে বি পরে, এ আগে বি পরে, এ আগে বি পরে। খেয়াল করো, কোথাও 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 দেখো আগে বি পরে এ, এরকম নাই। ও আছে, এখানে আছে, এখানে আছে। এটা কেন আছে আমরা একটু পরে বলি। ভালো কথা বললাম, এটা পরে বলি। ওকে, নর্মালি এ আগেই থাকবে আর বি পরেই থাকবে। এবার আসো, এখন যদি কেউ বলে স্যার তাহলে আপনি বলেন তো আমি এই দুটা কেমনে মনে রাখবো? এই যে সাইন এ কস বি প্লাস কজ এ সাইন বি, এটা আমি কেমনে মনে রাখবো? মনে রাখার উপায় আছে। তোমরা মনে রাখবা সাইন ফর সোশ্যাল। সাইন হচ্ছে সোশ্যাল। সোশ্যাল মানে কি? বন্ধুর মধ্যে দুই ধরনের বন্ধু থাকে। এক ধরনের বন্ধু সবাইকে নিয়ে মিলেমিশে থাকতে চায়, আরেক ধরনের বন্ধু একা একা থাকতে চায়, ওর সার্কেল নিয়ে থাকতে চায়, সবার সাথে মিশতে চায় না। সাইন হচ্ছে সোশ্যাল বন্ধু তোমার। দেখো সাইন এ প্লাস বি, সাইন কি বলতেছে যে আসো সাইন কজ আমরা মিলেমিশে থাকি। তাহলে সাইন প্রথমে এর সাথে গেছে, কজকে বি এর সাথে পাঠাইছে, এবং পরে দেখো যেহেতু সাইন একবার এর সাথে গেছে, এবার সাইন বলতেছে বাপ এবার তুই এর সাথে যা, ছেড়ে দিলাম তুই এর সাথে যা, আর কজ সাইন নিজে বি এর সাথে গেছে। অর্থাৎ আগে তুমি এ আর বি অর্ডার চিন্তা করো, সবাই এ বি, এ আগে বি পরে। তাহলে প্রথমে সাইন এ কজ বি প্লাস কজ এ সাইন বি, অর্থাৎ এর সাথে একবার সাইন হবে, আর এর সাথে যখন সাইন হবে বি এর সাথে তখন কজ হবে, এবং এর সাথে যখন কজ হবে তখন বি এর সাথে সাইন হবে। সোশ্যাল, মিলেমিশে থাকবে। এই জন্য সাইন এ প্লাস বি এবং সাইন এ মাইনাস এর ফর্মুলায় তুমি সাইন এ কজ বি, সাইন এবং কজ ব্লেন্ড আকারে পাবা। ব্লেন্ড মানে কি? একসাথে থাকবে। মজার ব্যাপারটা, সাইনকে সোশ্যাল ধরলে তুমি সাইন এ প্লাস বি ইকুয়াল টু সাইন এ কজ বি প্লাস কজ এ সাইন বি, আর সাইন এ মাইনাস বি ইকুয়াল টু সাইন এ কজ বি মাইনাস কজ এ সাইন বি মনে রাখতে পারবা। অনেকে বলতে পারো স্যার আমার তো কিছু জানার দরকার নেই, আমি এমনিই পারি। ভাই, তারা আমার ভিডিও দেখার দরকার নেই। যারা পারো না আমার ভিডিও তাদের জন্য। আমি নিজে পারতাম না, আমি এই জন্য আমার প্রবলেমগুলোকে ফাইন্ড আউট করে তোমাদের জন্য ভিডিও করছি। যারা মহাজ্ঞানী পণ্ডিত তারা ভিডিওটা স্কিপ করে অন্য কিছু দেখতে পারো। সো সাইনেরটা চলে গেল, সাইনকে আমরা সোশ্যাল ধরবো, এবং যে কথাটা বলছি তোমরা যদি না বোঝো আরেকবার ভিডিওটা পিছন থেকে দেখো। এবার কজের ক্ষেত্রে আসো। কজকে আমরা বলি হচ্ছে কনজারভেটিভ। কনজারভেটিভ মানে কি? ওই যে ওই বন্ধু, যে বন্ধু একা একা থাকতে চায়, সবার সাথে মিশতে চায় না। দেখো কজ এ প্লাস বি, দেখো ও কি করছে, ওর কজ ফ্রেন্ডদেরকে একসাথে করে ফেলছে, আর সাইন ফ্রেন্ডদেরকে দূরে পাঠিয়ে দিচ্ছে, যে না আমরা কজরা একসাথে থাকবো, আমরা সাইনদের সাথে যাবো না। সো কজ এ কজ বি মাইনাস সাইন এ সাইন বি। আর কজ এ মানে যে ফর্মুলায় কজ এ কজ বি প্লাস সাইন সাইন বি, এখানে একটা কথা আছে। কজে দেখো প্লাসের ফর্মুলায় মাইনাস, মাইনাসের ফর্মুলায় প্লাস। এই যে কজ একটা ঝামেলা করলো, নর্মালি কি সাইন কিন্তু ঝামেলা করে নাই। সাইন সোশ্যাল মানুষ, একদম ভদ্র মানুষ, সবার সাথে মিলেমিশে থাকতে চায়, প্লাসের ফর্মুলায় প্লাস, কোনো মানে প্যাচ ঘুচ নাই। নর্মালি যারা একটু কনজারভেটিভ হয়, কনজারভেটিভ আমি ওইসব অর্থে বলতেছি না, নর্মালি যারা একটু একা একা থাকে এদের মধ্যে অনেক সময় দেখা যায় যে একটু কুটিলতা থাকে, সবার সাথে মিশতে পারে না। সবার মধ্যে না ভাই, থাকে অনেকের মধ্যে। সো আমরা জাস্ট মনে রাখার জন্য ধরে নেব এই কজকে আমি বলি ত্রিকোণমিতির ভিলেইন ক্যারেক্টার। ভিলেইন ক্যারেক্টার আমি শুধু এমনি এমনি বলে নাই, ও যে আসলে একটা ভিলেইন এটা সামনের ফর্মুলাগুলো তোমরা দেখতে পারবা। তোমরা সামনের ফর্মুলা দেখবে যে ও কত বড় ভিলেন। ও প্রত্যেকবার ঝামেলা করবে, প্রত্যেকবার ঝামেলা করবে। একটা মুভির মধ্যে বারবার যেমন ভিলেন ঝামেলা করে, নায়ক নায়িকা গান গাইতেছে, ভিলেন এসে নায়িকাকে উঠে নিয়ে যাইতেছে,
এরকম বারবারও ঝামেলা করবে। সো কজকে তোমরা ভিলেন ক্যারেক্টার হিসেবে মনে রাখবা। প্রথম ভিলেনই ও কী করছে, প্রথম ভিলেনই করছে দেখো, ও ফ্রেন্ডদের মধ্যে ডিসক্রিমিনেশন তৈরি করে ফেলছে, যে না কজেরা একসাথে এরা এলিট আর সাইনেরা একসাথে এরা গরিব, আলাদা করে ফেলছে। এবং প্লাসের ফর্মুলায় মাইনাস, মাইনাসের ফর্মুলায় প্লাস। এভাবে যদি মনে রাখো তাহলে তুমি ফর্মুলাগুলো কখনো ভুলবা না। তারপর লেখার বিকল্প নাই, প্র্যাকটিস করার বিকল্প নাই। তাহলে কজ হচ্ছে কনজারভেটিভ এবং ভিলেইন, কনজারভেটিভ অ্যান্ড ভিলেইন। এই জন্য কজ কী করতেছে, প্রথমে কজ কজ আলাদা হয়ে গেছে, সাইন সাইন আলাদা হয়ে গেছে, এবং প্লাসের ফর্মুলায় মাইনাস এবং মাইনাসের ফর্মুলায় প্লাস। এবার আসো তাহলে বলতে পারো স্যার ভিলেইন হলো সোশ্যাল ক্যারেক্টার পাইলেন, হিরো কোথায়? এই যে হিরো, আমরা ট্যানকে বলবো হিরো, ট্যানকে বলবো সেভিওর। হিরো কী করে? নায়িকাকে বাঁচায় বা দেখো সবাইকে বাঁচায়। সেভিয়ার কেন বলতেছি? প্রথম কথা নায়ক হিরো কেন বলতেছি, নর্মালি একটা মুভির হিরো, যদি সেটা তামিল মুভি না হয় বা সাউথ ইন্ডিয়ান মুভি না হয়, তাহলে হিরো থাকে অনেক পশ, সুটেড বুটেড, দেখতে সুন্দর, চুলটা ব্যাক ব্রাশ করা। তো দেখো এতগুলো ফর্মুলার মধ্যে এই ফর্মুলাগুলো কিন্তু এদের থেকে, মানে এদের থেকে বাকেট চারটা থেকে এই ফর্মুলাগুলো কিন্তু একটু দেখতে পশ, সুন্দর। tan a প্লাস tan b ডিভাইডেড বাই 1 মাইনাস tan a tan b, মনে রাখো সহজ। tan a প্লাস tan b ডিভাইডেড বাই 1 মাইনাস tan a tan b। tan a মাইনাস b হচ্ছে tan a মাইনাস tan b ডিভাইড বাই 1 প্লাস tan a tan b। যখন প্লাস হবে তখন আগে প্লাস আসবে পরে মাইনাস আসবে, যখন মাইনাস হবে আগে মাইনাস আসবে পরে প্লাস আসবে। তো এই জন্য যেহেতু দেখতে সুন্দর ফর্মুলাগুলা, এই জন্য এদেরকে আমরা হিরো বলতেছি। আর সেভিয়র কেন বলতেছি, তোমরা দেখবা যে ট্রিগোনোমেট্রিতে মেজরিটি ম্যাথে ট্যান আমাদেরকে অনেক বেশি উপকার করবে রাদার দ্যান সাইন অ্যান্ড কস। ট্যানের ফর্মুলাগুলো মেজরিটি ক্ষেত্রে অনেক বেশি কাজে লাগে। অনেক বড় বড় ম্যাথ দেখা যায় ট্যান ইউজ করে ছোট করে ফেলা যায়। দ্যাট ইজ ওয়াই আমরা ট্যানকে হিরো বা সেভিয়র বলতেছি। কটের ক্ষেত্রে আসো, কট হচ্ছে মুভির থার্ড ক্যারেক্টার। থার্ড ক্যারেক্টার মানে অনেক মুভিতে দেখবা যে দুইটা নায়িকা থাকে, একটা নায়ক থাকে। জিনিসটা দেখো, এই হচ্ছে হিরোইন 1, এই হচ্ছে হিরোইন 2, আর এটা হচ্ছে হিরো। হিরোকে আমি কোনো 1 2 দিলাম না। ব্যাপারটা কি হয়, হিরো, আচ্ছা হিরো 1 নম্বর হিরোইনকে পছন্দ করে, 1 নম্বর হিরোইনও হিরোকে পছন্দ করে, এইদিকে ও আবার এরা পছন্দ করে। বাট হিরো আবার কি করে না, এরা পছন্দ করে না, করে না। তাহলে এই যে যে সাইড ক্যারেক্টারটা, এই সাইড ক্যারেক্টারটা কি মুভিতে কি কাজে লাগে? মুভিতে তেমন কোনো কাজে লাগে না। মুভির শেষে গুন্ডা যখন দেখবা যে ভিলেনকে একটা গুলি করে, তখন ও সামনে এসে দাঁড়ায়, ও গুলিটা খায়, খেয়ে মারা যায়, মারা যাওয়ার আগে বলে তোমরা সুখে শান্তিতে থাকো। তো মোটামুটি মুভিতে তার কোনো ভূমিকা নাই। আমাদের ট্রিগোনোমেট্রিতেও কটের ভূমিকা একটু কম, অনেক কম ইউজ হয় ফর্মুলাটা। তো এটাকে আমরা সাইড ক্যারেক্টার হিসেবে মনে রাখবো। যদি কেউ ভুলেও যাও তেমন একটা প্যারা নাই, তবে আমি বলবো না ভোলাটা ভালো। তো কট এ প্লাস বি ফর্মুলা হচ্ছে কট এ কট বি মাইনাস 1, নিচে কট বি প্লাস কট এ। আর কট এ মাইনাস বি ফর্মুলা হচ্ছে কট এ কট বি প্লাস 1, নিচে কট বি মাইনাস কট এ। এখানে একটা ব্যাপার হচ্ছে, এই যে দেখো সিকোয়েন্সের কথা বলতেছি, এটাকে কিন্তু চাইলে আমি কট এ প্লাস কট বি লিখতেই পারতাম। তো এটাকে আমি কট এ প্লাস কট বি লিখি না এই কারণে, কারণ পরের ফর্মুলাটা কট বি মাইনাস কট এ, এটাকে কিন্তু কট এ মাইনাস কট বি লেখার সুযোগ নাই। এটাকে চাইলে আমি উল্টা লিখতে পারি না। তো এইটাকে মনে রাখার জন্য আমি এটাকে ভেবে লিখছি, যাতে এইটার জন্য এটা মনে থাকে বা এইটার জন্য এটা মনে থাকে। এবং কটের ক্ষেত্রে মনে রাখবা প্লাস হইলে উপরে মাইনাস নিচে প্লাস, আর মাইনাস হইলে উপরে প্লাস নিচে মাইনাস, জাস্ট ট্যানের অপোজিট। ট্যান হচ্ছে প্লাস প্লাস মাইনাস অর মাইনাস মাইনাস প্লাস। কটের ক্ষেত্রে হচ্ছে প্লাস মাইনাস প্লাস অথবা মাইনাস প্লাস মাইনাস। ঠিক আছে, ট্যানের ক্ষেত্রে সিকোয়েন্সটা লিখে দিব, প্লাস প্লাস মাইনাস অথবা মাইনাস মাইনাস প্লাস, আর এটা হচ্ছে প্লাস মাইনাস প্লাস অথবা মাইনাস প্লাস মাইনাস। তাহলে এই হলো জেনারেশন 1-এর সবগুলো ফর্মুলার মনে রাখার নেমোনিক বা কৌশল। তোমরা ভিডিওটা পজ করে আবার পিছন থেকে কিছুটা সময় নিয়ে চাইলে জিনিসটা আবার দেখতে পারো, এবং অবশ্যই প্র্যাকটিস এবং এই জাতীয় অঙ্ক করবা, তাহলে এই ফর্মুলাগুলো ক্লিয়ার হবে। এখন আমরা চলে যাব জেনারেশন 2-এর ফর্মুলাতে। জোর যার মুল্লুক তার। এখন আসো আমরা ট্রিগোনোমেট্রির বাকি ফর্মুলাগুলোর নেমোনিক দেখব। এবং মজার ব্যাপার হচ্ছে এবং আনন্দের ব্যাপার হচ্ছে, তোমরা 7.1 থেকে 7.6 পর্যন্ত
যত ফর্মুলা আছে এই একটা নিউমোনিক দিয়ে মনে রাখতে পারবা। তোমাদেরকে আমি আগেই বলছিলাম যে 50টা সূত্রের জন্য 50টা নেমোনিকের কোনো দরকার নেই। আমরা যত কম সংখ্যক নেমোনিক দিয়ে যত বেশি সংখ্যক সূত্র মনে রাখতে পারি সেই চেষ্টা করব। সো এখানে তোমার প্রায় অলমোস্ট 90% সূত্র এই একটা লাইন দিয়েই আমরা মনে রাখতে পারবো। আচ্ছা, এবং 7.7-এ গিয়ে আমরা তখন আরও কিছু সূত্র দেখব। আনন্দের ব্যাপার এই কারণেই বললাম যে 90% সূত্রের নেমোনিক এই একটা। তাহলে আগেই কথাটাকে বিশ্লেষণ করি। জোর যার মুল্লুক তার। মুল্লুক শব্দটা আসছে আরবি শব্দ মুল্ক থেকে, পরবর্তীতে উর্দু হয়ে হিন্দি হয়ে বাংলায় চলে আসছে। মুল্লুক মানে হচ্ছে ল্যান্ড। ল্যান্ড তো আগেকার দিনে রাজা বাদশাহ বা জমিদার ক্ষেত্রে বলা হয়তো যে জমিদারের যত বেশি জোর তার ল্যান্ড তত বেশি, সে তত বেশি জায়গা জুড়ে রাজত্ব করতো। আচ্ছা, এখানে জোর বানানো একটু কনফিউশন থাকতে পারে, আমার নিজের মনে হচ্ছে ডয়শনেরও না বয়সনেরও। তো যদি ভুল হয়ে থাকে তোমরা ক্ষমা সুন্দর দৃষ্টি দেখবা, আমি বাংলা টিচার না। তো জোর যার মুল্লুক তার, এটার ইংরেজিটা হচ্ছে মাইট ইজ রাইট, মানে যার পাওয়ারফুল, যে পাওয়ারফুল সেই রাজত্ব করে। ঠিক আছে, এটা অনেক সময় নেগেটিভ সেন্সেও ইউজ করা হয়, অনেক সময় পজিটিভ সেন্সেও ইউজ করা হয়। তো আমরা আমাদের ম্যাথের সেন্সে ইউজ করবো এটাকে, যে জোর যার মুল্লুক তার। কীভাবে এইটা দিয়ে সবগুলো ফর্মুলা মনে রাখা যায় আসো আমরা দেখি। তো জেনারেশন 2 এর ফর্মুলাগুলো মনে রাখার জন্য আমার জেনারেশন 1 এর ফর্মুলাগুলো লাগবে। তো জেনারেশন 1 এর ফর্মুলার মোটামুটি এই 4টা ফর্মুলা আমাদের লাগবে, যেটা থেকে এই জেনারেশন 1 থেকে আসলে জেনারেশন 2 এর ফর্মুলাগুলো আসবে। এখন এখানে আমি অনেক সময় অনেক চালাক বাচ্চা, বুদ্ধিমান বাচ্চা এদের কাছে কিছু কোশ্চেন পাই যে স্যার সূত্র যদি একটা থেকে আরেকটা আসে তাহলে আমি কেন এত সূত্র শিখবো, আমি কেন প্রথম সূত্রটাই মনে রাখবো না? হ্যাঁ, এক্ষেত্রে তোমাদেরকে আমি একটা কথা বলতে পারি, তোমরা যদি প্রথম সূত্রগুলো জানো তাহলে পরের কোনো সূত্র আর লাগে না। কিন্তু তুমি যখন ম্যাথ করতে যাবা এবং একটা সূত্র জেনে সব ম্যাথ করতে যাবা তখন তোমার ম্যাথে অনেক সময় লাগবে। তুমি একটু কল্পনা করো তো যে a+b² সূত্রটা তুমি জানো, এরপরে আর তুমি কোনো সূত্র জানতে চাও না। a+b^3, a³ + b³ 4ab ab a² + b², তুমি কোনোটাই জানতে চাও না। তুমি বলো যে স্যার আমি a+b² জানি, এটা দিয়ে সকল ম্যাথ করব। তো করতে পারবো কিনা এটা প্রথম প্রশ্ন। উত্তর হচ্ছে করতে পারবা। তুমি a+b² একটা সূত্র জেনে সকল ম্যাথ করতে পারবা অ্যালজেব্রার, কিন্তু তোমার সময় লাগবে অনেক বেশি। এখন আমরা কি চাই যে অনেক সময় লাগে একটা কাজ করব। মানুষকে কিন্তু এভাবে আল্লাহ ডিজাইন করে নাই। মানুষ এত ধৈর্য নাই মানুষের। তো মানুষ চায় যে কোনো কাজ সহজে করতে। তো তুমি যদি সূত্র শেখাতে কার্পণ্য করো তাহলে তোমার ম্যাথে কাগজ বেশি লাগবে, সময় বেশি লাগবে, কষ্ট বেশি হবে। তো যত বেশি সূত্র জানবা কাগজ কম লাগবে, সময় কম লাগবে, কষ্ট কম লাগবে। জিনিসটাকে তোমরা ভেবে রিলেট করতে পারো। ধরো মোবাইলে যে সফটওয়্যারের আপডেট আসে না, সফটওয়্যারের আপডেট কেন আসে? সফটওয়্যার আপডেট আসে যে আগে একটা মোবাইল একটা সফটওয়্যার দিয়ে যে কাজটা যে সময় করতে পারতো এখন তার থেকে ফাস্টেস্ট টাইমে করতে পারে। বা আগে হয়তো একটা কাজ করতে তোমাকে 10টা ক্লিক করা লাগতো, এখন 2টা ক্লিকেই হয়ে যাচ্ছে। তো একটার পর একটা ফর্মুলা, একটার পর একটা জেনারেশন আমরা জানবো এই কারণে যে আমরা আমাদের ফর্মুলাটাকে আপডেট করে ফেলতেছি, সো দ্যাট আমরা যে কোনো ম্যাথ ঝটপট করে ফেলতে পারি। এই জন্য শুধুমাত্র বেসিক ফর্মুলাগুলো জানলেই হবে না, তোমাকে সকল ফর্মুলা জানতে হবে। কিন্তু কেউ যদি বলো না স্যার আমি শুধু বেসিকগুলাই জানবো আর কিছু জানবো না, কোনো সমস্যা নাই। তোমার একটা ম্যাথ করতে 17 পেজও লাগতে পারে। এখন তুমি চিন্তা করবা যে তুমি কি 17 পেজ ধরে একটা ম্যাথ করবা নাকি 7 লাইনে একটা ম্যাথ শেষ করবা। ওকে, কথা না বাড়িয়ে শুরু করছি জেনারেশন 2 এর ফর্মুলা। জেনারেশন 2 আসলে কোত্থেকে আসবে তুমি চিন্তা করো। আমরা যদি 1 আর 2 যোগ করি তাহলে দেখো এই কজে সাইন বি কিন্তু কেটে যায়। তাহলে এই পাশে থাকবে হচ্ছে সাইন a+b প্লাস সাইন a-b, আর ওই পাশে থাকবে 2 sin a cos b। পণ্ডিতেরা বুদ্ধি করে আবার এখান থেকে সাইন কমন নিয়ে বি আর বি কেটে দিয়েন না, কিন্তু বি আর বি কেটে দিয়ে সাইন 2a লিখে ফেলেন না, এরকম লেখা যায় না। ঠিক আছে, সাইন a+b প্লাস সাইন a-b এভাবেই থাকবে। এটাকে আবার অনেক পণ্ডিতেরা এরকম করে যে স্যার সাইন কমন নিলাম নিয়ে a+b প্লাস a-b, এটা করা যাবে না। আমি আজকে শুরুতেই বলছি যে এটা করা যাবে না। ঠিক আছে, সো
আমরা 1 আর 2 যোগ করে যে নতুন ফর্মুলা পাইলাম সেটা হচ্ছে sin a প্লাস বি প্লাস sin a মাইনাস বি ইকুয়াল টু sin a cos b। দেখে অনেকের ভয় লাগতেছে, ভয়ের কোনো কারণ নাই, আমি আছি। 2 নম্বরটা আমি নীল কালি দিয়ে লিখি। একইভাবে আমরা 1 আর 2 যদি বিয়োগ করতাম তাহলে কিন্তু এইটা কেটে যাইত, এটা থেকে যাইত। তাহলে আমার ফর্মুলাটা হইতো sin a প্লাস বি মাইনাস sin a মাইনাস বি ইকুয়াল টু 2 cos a sin b। একইভাবে দেখো আমি যদি 3 আর 4 যোগ করি তাহলে এটা কেটে যাবে, নতুন ফর্মুলা আসবে, সেটা হচ্ছে cos a প্লাস বি প্লাস cos a মাইনাস বি ইকুয়াল টু 2 cos a cos b। এটাও cos, এটাও cos। 4 নম্বর ফর্মুলা। তোমাদেরকে আমি বলছিলাম না দেয়ার ইজ আ ভিলেন, দেখো cos কিন্তু ভিলেনই আবারও এখানে করবে। কীভাবে? প্রত্যেকটা ফর্মুলা দেখো এ প্লাস বি আগে এ মাইনাস বি পরে, এ প্লাস বি আগে এ মাইনাস বি পরে, এ প্লাস বি আগে এ মাইনাস বি পরে, বাট এই ফর্মুলাতে আমি লিখব cos a মাইনাস বিকে আগে লিখব আর cos a প্লাস বিকে পরে লিখব, যেটা হবে 2 sin a sin b। অর্থাৎ আমি এইটা থেকে এটাকে বিয়োগ করতেছি, প্রত্যেকবার এটা থেকে এটা বিয়োগ করছি, নর্মালি এটা থেকে এটা বিয়োগ করছি, কিন্তু এবার আমি কি করতেছি, এটা থেকে এটা বিয়োগ করতেছি। এখন প্রশ্ন হচ্ছে স্যার কেন? কেনর উত্তর হচ্ছে, তুমি দেখো আমি যদি তোমাকে জিজ্ঞেস করি কোনটা বড়, cos a মাইনাস বি বড় না cos a প্লাস বি বড়, তুমি ঝট করে বলে দিবা স্যার এটা বড়। না, এটা বড় না। cos a প্লাস বি করে দেখো সামথিং মাইনাস সামথিং, আর cos a মাইনাস বি দেখো সামথিং প্লাস সামথিং, তার মানে এই মানটা বড় আর এই মানটা ছোট। এই জন্য আমরা বড় থেকে ছোটকে বিয়োগ করব। তাহলে এটা যেহেতু বড়, বড়টা আগে আসছে, আর এটা যেহেতু ছোট, ছোটটা পরে গেছে, অ্যান্ড ওখান থেকে 2 sin a sin b আসে। তো পরীক্ষার সময় আমাদের এটা মনে থাকে না, সো এটাকে তোমরা কি করবা, তোমরা যখন সূত্র লিখবা তোমরা কিন্তু আমার মতো কালার পেন ইউজ করবা, এবং যে সূত্রটা ঝামেলা সেখানে দরকার হলে রেড পেন ইউজ করবা। এই সূত্রটা তোমরা আমি বলবো লাল কালি দিয়ে লিখবা, যতবারই প্র্যাকটিস করবা লাল কালি দিয়ে প্র্যাকটিস করবা, তাহলে এই সূত্রটা ভুল হবে না। এবং এই সূত্রের ম্যাথ কিন্তু প্রচুর পরীক্ষায় আসে। স্যাররা চাই তোমরা এই যে এখানটা ফাঁদ আছে, এই ফাঁদটার মধ্যে যাতে পা দাও, তো তোমরা বারবার এই সূত্রটাকে মানে অনেক অতিরিক্ত সতর্কতা দিয়ে শিখবা, তাহলে কি হবে, এই ফাঁদে আর পা দিবা না। ওকে, আচ্ছা, তো এই হচ্ছে জেনারেশন 2 এর 4টা ফর্মুলা। এখন যাদের কাছে কঠিন লাগতেছে যে স্যার এগুলো কি এত সাইন কস, কোনো ভয় নাই, মনে আছে না জোরজার মুল্লুকতার, একটু লিখে নেই জোরজার মুল্লুকতার মানে যার পাওয়ার বেশি তার ল্যান্ড বেশি বা প্রায়োরিটি বেশি। হ্যাঁ, আসো ব্যবহার করি। 1 নাম্বার কীভাবে মনে রাখবো, দেখো ফর্মুলাটা সবগুলোই তো এ প্লাস বি এ মাইনাস বি, হয় ভিতরে প্লাস নাইলে মাইনাস, প্লাস মাইনাস, এই তো ফর্মেটটা তুমি একটা কমন ফর্মেট চিন্তা করো যে এ প্লাস বি এ মাইনাস বি, 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 আর মাঝখানে প্লাস আর মাইনাস। এবার আসো প্রথম ফর্মুলায় আসো। ফর্মুলাটা কার? ফর্মুলাটা সাইনের, মাঝখানে কে? মাঝখানে প্লাস, তাহলে সাইনের ফর্মুলায় মাঝখানে প্লাস, তাহলে সাইন হচ্ছে বেশি পাওয়ারফুল, তাহলে ফর্মুলায় আগে সাইন আসবে পরে কজ আসবে, আগে সাইন আসবে পরে কজ আসবে। বলতে পারো স্যার পরে কেন কজ আসবে? কারণ ওই যে সাইন মানে সোশ্যাল, তাহলে সাইন যেখানে থাকবে কজ ওইখানে থাকবে, সাইনের ফর্মুলায় সাইন কজ একসাথে থাকবে। আবার দেখো সেকেন্ড ফর্মুলা, দেখো ফর্মুলাটা কার? সাইনের, মাঝখানে কি? মাইনাস, তাহলে সাইন দুর্বল, এবার কজ আগে আসবে, সাইন দুর্বল হয়ে গেছে মানে কজ আগে আসবে, কিন্তু সাইন থাকবে পরে থাকবে। তাহলে দেখো জোর যার মুল্লুকতার হচ্ছে না, এখানে সাইনের কিন্তু জোর কমে গেছে, তাহলে এখানে সাইনের জোর কম, তাহলে মুল্লুক আরেকজনকে কজ, আর এখানে সাইনের জোর বেশি, তাহলে মুল্লুক সাইনের, তাহলে সাইন আগে। এবার আসো 3 নম্বরে, ফর্মুলাটা কার? ফর্মুলাটা কজের, মাঝখানে কি? প্লাস, তাহলে কজের ফর্মুলা মাঝখানে প্লাস, কজ হলো পাওয়ারফুল, দেখো কজ আগে আসছে পরেও কজ আসছে, কারণ আমরা বলছিলাম কজ হচ্ছে কনজারভেটিভ, কজ হয় কজকে নিয়ে থাকবে না হলে সাইনকে নিয়ে থাকবে, তাহলে যেহেতু কজের ফর্মুলা মাঝখানে প্লাস তাহলে দুইটাই কজ হবে। এবার আসো কজের ফর্মুলা মাঝখানে মাইনাস, তাহলে কজ দুর্বল হয়ে গেল, এসে পড়বে সাইন, আর সাইন থাকলে প্রথমটা সাইন হলে পরেরটাও সাইন হবে। এক্ষেত্রে ওই যে এ আর বি এর অর্ডার চিন্তা করো, দেখো এ কিন্তু প্রত্যেকটা জায়গায় আগে আসে আর বি কিন্তু প্রত্যেকটা জায়গায় পরে আসে।
এইভাবে জোর যার মূল্যক তার এই কথাটা দিয়ে তুমি এই ফর্মুলাগুলো মনে রাখতে পারবা। ব্যাপারটা এমন না যে জোর দিয়ে আমি কিছু বুঝাইছি, জার দিয়ে কিছু বুঝাইছি, মূল্যক দিয়ে কিছু বুঝাইছি, ব্যাপারটা কিন্তু এরকম না বাপ। এমন কোনো কবিতা এটা না যে জোর দিয়ে আমি কিছু বুঝাইছি। আমি এই লাইনটা দিয়ে বুঝাইছি যে তুমি যদি ফর্মুলা পরীক্ষা হলে ভুলেও যাও, তাহলে এই লাইনটা মনে রাখলে ফর্মুলা বের করতে পারবা। একটা এক্সাম্পল দিচ্ছি, দেখো এক্সাম্পল কি দিচ্ছি। ধরো পরীক্ষা হলে তুমি দেখতে পাইলা ভাই ফর্মুলার কোন একটা অংশ আমার মনে আছে, অন্য অংশ মনে নেই। ধরো আমি লিখতেছি এরকম cos a প্লাস বি প্লাস cos a মাইনাস বি। আমি উপরের দিকে তাকাবো না, আমি দেখতেছি ফর্মুলাটা কার, কজের, মাঝখানে কি প্লাস, তাহলে কজ পাওয়ারফুল, তাহলে কজকে আগে লিখতেই হবে। এখন কজের সাথে কখনো সাইন থাকে না, তাহলে কজের সাথে কজ হবে। দেখো এটা কিন্তু এই ফর্মুলাটাই আমি লিখছি, তাহলে আমি কিন্তু জোর যার মূল্য তার কনসেপ্টটা ইউজ করলাম। আচ্ছা আবার দেখি, ধরো 2 sin a sin b, আমি জানতে চাই এটা সমান কি। এখন আমি তোমার সামনে দাঁড়াই গেলাম, হ্যাঁ, তো 2 sin a sin b, খেয়াল করো যেহেতু দুইটাই সাইন আছে, আমরা বলছিলাম কি যে কজ হচ্ছে কনজারভেটিভ, সাইন কিন্তু সোশ্যাল। সাইনের ফর্মুলায় দুইটা সাইন থাকার কথা না, সাইনের ফর্মুলায় দুইটা সাইন থাকার কথা না, সাইন আর কজ মিলে মিশে থাকার কথা, কিন্তু এখানে কি দুইটাই সাইন, তাহলে অবশ্যই এটা কজের ফর্মুলা হবে। আচ্ছা এবার আসো, তাহলে শিওর হইলাম যে এটা কজের ফর্মুলা থেকে আসছে। এখন প্লাস হবে না মাইনাস হবে, দেখো যদি কজের ফর্মুলায় প্লাস দিতাম তাহলে কজ প্রায়োরিটি পাইতো, তাহলে এখানে কজে কজ বি হওয়ার কথা, তো যেহেতু কজ এখানে প্রায়োরিটি পায় নাই, তাহলে ফর্মুলার মাঝখানে হবে মাইনাস। এখন একমাত্র ফর্মুলা যেখানে মাইনাসটা আগে হয়, তাহলে কজ এ মাইনাস বি মাইনাস কজ এ প্লাস বি। আশা করি ওই লাইনটা তোমাদেরকে অনেক বেশি উপকার করবে। তাহলে এই ছিল জেনারেশন 2 এর ফর্মুলা এবং সেগুলো মনে রাখার উপায়। তোমরা ভিডিওটা পজ করে রিজিউম করে আবার দেখবা। যদি ভিডিওটা দেখে কারো কোনো উপকার না হয় তাহলে আসলে আমি আন্তরিকভাবে দুঃখিত। যদি কারো বিন্দুমাত্র উপকার হয় তাহলে তোমরা কমেন্টে অবশ্যই জানাবা। ওকে, এবার আমরা চলে আসছি জেনারেশন 3 এর ফর্মুলাতে। তো জেনারেশন 3 এর ফর্মুলাগুলো আবার জেনারেশন 2 থেকে আসবে। তো জেনারেশন 2 এর ফর্মুলাগুলো আমি উপরে লিখে রাখছি। তো জেনারেশন 3 থেকে আমরা কি জানবো, দেখো এই যে যে ফর্মুলাগুলো এখানে দেখো, ফর্মুলাগুলোকে আমি ধরে নেই যে এ প্লাস বি ইকুয়াল টু সি আর এ মাইনাস বি ইকুয়াল টু ডি। আমরা নতুন একটা অপারেটর নিয়ে আসতেছি, নতুন দুইটা, একটা সি একটা ডি। এ প্লাস বিকে সি ধরছি, এ মাইনাস বিকে ডি ধরছি। তো এখন এদের তুমি যদি যোগ করো তাহলে বি কেটে গিয়ে 2 এর মান আসবে সি প্লাস ডি, ফলে এ এর মান আসবে সি প্লাস ডি বাই 2। এবং তুমি যদি বিয়োগ করে দেখো তাহলে বি ইকুয়াল টু সি মাইনাস ডি বাই 2 আসবে। আমি করে দেখাচ্ছি না, তোমরা একটা করে দেখে নিও। তো এখন আমি এই ফর্মুলাগুলোকে এ বি থেকে সি ডিতে কনভার্ট করে ফেলবো, অর্থাৎ কোথাও আর এ বি রাখবো না। তো প্রথম ফর্মুলাটা তুমি খেয়াল করো, এই ফর্মুলাটা কেমন হবে। ফর্মুলাটা হবে সাইন সি প্লাস সাইন ডি ইকুয়াল টু 2 সাইন সি প্লাস ডি বাই 2 কজ সি মাইনাস ডি বাই 2। 2 নম্বর সাইন সি মাইনাস সাইন ডি, সেটা হবে 2 কজ সি প্লাস ডি বাই 2 সাইন সি মাইনাস ডি বাই 2। 3 নম্বর ফর্মুলাটা হবে এরকম, cos c plus cos d equal to 2 cos c plus d by 2 cos c minus d by 2। ফোর্থ ফর্মুলা নিয়ে একটু ঝামেলা আছে, কারণ তোমরা একটু মনে করে দেখো জেনারেশন 4 এর এই ফর্মুলাটা আমি তোমাদের বলছিলাম যে এই ফর্মুলাটা একটা ঝামেলাপূর্ণ ফর্মুলা। কসকে আমি ভিলেন ক্যারেক্টার অনেক কিছু বলছি, অনেক গালাগালি দিছি, ঠিক আছে। তো এই ফর্মুলাটাই বাকি ফর্মুলাগুলো থেকে একটু আলাদা, কারণ প্রত্যেকটা জায়গায় দেখে এ প্লাস বি আগে আছে, এ মাইনাস বি পরে আছে, কিন্তু এখানে এ মাইনাস বি আগে এ প্লাস বি পরে। সো এক্সামের সময় তোমাদের এটা মনে থাকে না, ফলে একটা মাইনাসের ঝামেলা আসে। এটাকে আমি বারবার লিখে লিখে মুখস্থ রাখতে বলছি এবং বলছিলাম যে এটাকে লাল কালি দিয়ে রেখে লিখে মুখস্থ করবো। তো এখান থেকে যে ফর্মুলাটা আসবে ওটার মধ্যে একটা ঝামেলা থাকবে, তো সেই ঝামেলাটা আমরা একটু দেখি। নর্মালি যদি আমি এটাকেই সিডিতে কনভার্ট করি তাহলে জিনিসটা দাঁড়াবে এইরকম, কস ডি মাইনাস কস সি
ইকুয়াল টু 2 সাইন সি প্লাস ডি বাই টু সাইন সি মাইনাস ডি বাই টু। তো এটা লেখা উচিত আমার এখানে, কিন্তু খেয়াল করো যেহেতু প্রত্যেকটা জায়গায় সি আগে ডি আগে, সি আগে ডি পরে, সি আগে ডি পরে, সি এবং ডি, ওই যে আগে এ বি ছিল, এ আগে বি পরে, এখানে সি আগে ডি পরে। তো সি আর ডি এর সিকোয়েন্সটা ধরে রাখার জন্য আমরা এটাকে কস ডি মাইনাস কস সি এভাবে লিখতে চাই না। আমরা কি করতে চাই, আমরা চাচ্ছি সি আগে লিখবো ডি পরে লিখবো। তো চাইলেই তো আর হবে না, তো হওয়ার জন্য আমি উভয় পক্ষে মাইনাস দিয়ে গুণ করলাম, বোথ সাইডে মাইনাস দিয়ে গুণ করলাম। এখন মাইনাস দিয়ে যখন এটাকে মাল্টিপ্লাই করবা তখন দেখো এটা মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে, ফলে কস সি আগে চলে আসবে আর কস ডি পরে চলে যাবে। তাহলে অর্ডারটা ঠিক হয়ে গেল। বাট এই যে মাইনাসটা রয়ে গেল, এইটারে কি করব? আমি কি মাইনাস সহ মনে রাখবো? তো মাইনাস সহ সূত্রটা মনে রাখার একটা প্যারা, যে কোনো ফর্মুলায় আগে মাইনাস নাই, এই ফর্মুলা আগে একটা মাইনাস দিলাম, জিনিসটা মনে রাখা প্যারা। এখন এই মাইনাসটাকে আমি কোথাও একটা ব্যবস্থা করব। তো মাইনাসটাকে তুমি হয় এখানে ঢুকাও। এখন সি প্লাস ডির মধ্যে যদি মাইনাস ঢুকাই তাহলে লিখতে হবে মাইনাস সি মাইনাস ডি, এটাও দেখতে খুব ভালো হয় না। সো মাইনাসটাকে আমরা এখানে ঢুকাবো, এখানে ঢুকাইলে সি মাইনাস ডি হয়ে যাবে ডি মাইনাস। ফলে এই ফর্মুলাটাকে আমরা লিখবো টু কস সি প্লাস ডি বাই টু, ও সরি কস না স্যার, সাইন, সাইন সি প্লাস ডি বাই টু এবং সাইন এই একবার ডি মাইনাস সি বাই টু। এখানে অর্ডারটা ভাঙছে, কিছু করার নাই, এখন অর্ডার এখানে ভাঙতে হবে। তো এই একটা জায়গায় যেমন এর আগে একবার অর্ডার ভাঙছিল এ প্লাস বি ও অর্ডার ভাঙছে, তো এখানে অর্ডার এখানে ভাঙে নাই কিন্তু এই পাশে গিয়ে ভাঙছে। তো এইটুকুর কারণে, বেসিক্যালি এইটুকু না, এইটুকুর কারণে এই সূত্রটা অনেক 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 ইম্পর্টেন্ট, এবং এই সূত্র পরীক্ষার হলে ভুল হয়ই হয়। ঠিক আছে, আমি তোমাদের বলতেছি তোমাদেরও ভুল হবে যদি না তোমরা খুব কেয়ারফুলি ফর্মুলাটা শেখো। তো এটাকে তোমরা লাল কালি দিয়ে লিখে রেখে বারবার প্র্যাকটিস করে মুখস্থ করবা। তো এই ছিল জেনারেশন 3 এর আমাদের 4টা ফর্মুলা। এখন কথা হলো ওইটা যে স্যার মনে রাখবো কীভাবে? সেই একই জিনিস, জোর যার মূল্য তার। তো ফর্মুলাটা কার? সি আর ডি এর। প্রথম ফর্মুলায় আসো, সাইন সি প্লাস সাইন ডি। তাহলে আমি বলতে পারছি সাইনের ফর্মুলা মাঝখানে প্লাস, তাহলে সাইন পাওয়ারফুল, তাহলে আগে সাইন আসবে পরে কজ আসবে, কারণ সাইনের ফর্মুলা সাইন সোশ্যাল, সাইন কজ একসাথে আসবে। তো দেখো সি প্লাস ডি বাই টু প্রথমেই হবে আর সি মাইনাস ডি বাই টু পরেই হবে, তাহলে কার সাথে সাইন কার সাথে কজ এটুকু মনে রাখলেই হয়ে যাচ্ছে। তো সাইনের ফর্মুলা মাঝখানে প্লাস, তাহলে সাইন প্রায়োরিটি পাবে, সাথে কজ আসবে। সাইনের ফর্মুলা মাঝখানে মাইনাস, তাহলে সাইন দুর্বল হয়ে গেল, কজ পাওয়ারফুল হয়ে গেল, কজ আগে আসবে পরে সাইন যাবে। কজের ফর্মুলা মাঝখানে প্লাস, তাহলে কজ শক্তিশালী হয়ে গেল, কজ আগে আসবে, আর কজ কখনো সাইনের সাথে থাকতে চায় না, কজ আসছে মানে আরেকটা কজই আসবে। কজের ফর্মুলা মাঝখানে মাইনাস, কজ দুর্বল হয়ে গেল, তাহলে সাইন আসছে, তাহলে কজের ফর্মুলায় সাইনের সাথে কজ যাইতে পারবে না, পরেরটাও সাইন হবে, কিন্তু এখানে সি মাইনাস ডি বাই টু এর জায়গায় ডি মাইনাস সি বাই টু হবে। এইভাবে তোমরা জোর যার মূল্য তার ব্যবহার করে এই সূত্রগুলো মনে রাখতে পারবা। তো এরপর আমরা যাবো হচ্ছে জেনারেশন 4 এর ফর্মুলায়। তো এবার আমরা চলে আসতেছি জেনারেশন 4 এর ফর্মুলা। মোটামুটি আগে যে ফর্মুলাগুলো দিয়েছি ওগুলো দিয়ে তোমরা 7.3 পর্যন্ত কভার করতে পারবা। 7.4-এ গেলেই আবার ওই ফর্মুলাগুলো থেকে এই ফর্মুলাগুলো বেশি লাগে। তো মোটামুটি ত্রিকোণমিতি 7.4-এ আমাদের এই ফর্মুলাগুলো লাগবে। তো আমরা কথা বলতেছিলাম জেনারেশন 4 এর ফর্মুলাগুলো নিয়ে। তো জেনারেশন 4 এর ফর্মুলাগুলো বেসিক্যালি এই দুইটা ফর্মুলা, আরও একটা ফর্মুলা আছে, এই 3টা ফর্মুলা থেকে আসে। তো কি করব আমরা প্রত্যেকটা ফর্মুলাতে বি কে আর রাখবো না, বি কেও এ লিখে দিব। কি করবো, প্রত্যেকটা ফর্মুলা যত বি আছে বিগুলোকে এ লিখে ফেলবো। তো 1 নম্বর ফর্মুলাতে আমি যদি বি কে এ লিখে ফেলি তাহলে দেখো বাম দিকে হবে সাইন এ প্লাস এ, যেটাকে লেখা যাবে 2a, আর এখানে হবে সাইন এ কজ এ প্লাস কজ এ সাইন এ, মানে 2 সাইন এ কজ এ।
এটাও সাইনে কজে হবে, এটাও সাইনে কজে হবে। তাহলে আমরা ফর্মুলা পাচ্ছি সাইন টু এ ইকুয়াল টু টু সাইনে কজে। আচ্ছা তোমরা জেনারেশন 4-এ এখানে একটু হেডলাইনটাও চেঞ্জ করে নাও, 2a এরকম একটা হেডলাইন দিয়ে নাও। জেনারেশন 4-এর 2a দেখো 2a কেন বলতেছি, এ পাশে 2a আছে আর এ পাশে এ আছে, অ্যাঙ্গেলটা চেঞ্জ, এখানে ডাবল এখানে অর্ধেক, ডাবল অর্ধেক, ডাবল অর্ধেক। তো এখান থেকে সাইন 2 এর আরেকটা ফর্মুলা আছে, সেই ফর্মুলাটা হচ্ছে 2 tan a ডিভাইডেড বাই 1 প্লাস tan স্কোয়ার এ। এখন তোমরা বলবা যে স্যার এইটা থেকে এটা তো বুঝলাম যে এখান থেকে আসছে, এটা আপনি কই পাইছেন? এইটা দেখো সরাসরি এখান থেকে না পাওয়া গেলেও বের করে ফেলা যায়। আমরা একটু বের করে দেখাই তোমাদের। খেয়াল করো, এখানে 2 সাইনে কজে আছে। আমি যদি 2 সাইনে কজে কে কজ স্কোয়ার এ দিয়ে ভাগ করি, ব্যাপারটা এভাবে চিন্তা করো, এটা মুছে দেই, এখান থেকে মুছে দেই। 2 সাইনে কজ, এটার নিচে কিন্তু একটা 1 আছে। এখন আমি চাচ্ছি জিনিসটাকে টেনে কনভার্ট করব, তাহলে 2 সাইনে কজে, এটাকে টেনে কনভার্ট করতে হলে তোমাকে কজ স্কোয়ার এ দিয়ে ভাগ করা লাগবে। তাহলে কি হবে, একটা কজে কেটে যাবে আর আরেকটা কজে সাইনে আর কজে মিলে টেনে হবে। এখন তুমি এইটাকে কজ স্কোয়ার এ দিয়ে ভাগ করলা, তাহলে 1কে ভাগ করা লাগবে না, 1কেও ভাগ করা লাগবে, কারণ 1কে ভাগ না করলে ব্যাপারটা ব্যালেন্সড হবে না। তুমি যদি নতুন কোনো কিছুকে ইন্ট্রোডিউস করো তাহলে সেটাকে আবার সাথে সাথে এলিমিনেট করার ব্যবস্থা করতে হবে। তো যেহেতু আমি এটাকে কজ স্কোয়ারে দিয়ে ভাগ করছি, তাহলে নিচেরটাকেও কজ স্কোয়ারে দিয়ে ভাগ করতে হবে। তাহলে আলটিমেটলি কী হবে, কজ স্কোয়ার কেটে আবার আগের জিনিসটা থাকবে। আচ্ছা এখন আমি কি করব দেখো, এখান থেকে এটাকে কাটলে আমরা লিখতে পারি 2 সাইনে বাই কজে, যেটাকে লেখা যায় 2 tan a, আর এটাকে কিন্তু চাইলে লেখা যায় সেক স্কোয়ারে। এখন 19 থেকে আমরা জানি সেক স্কোয়ারে মানে হচ্ছে 1 প্লাস tan স্কোয়ার এ। তাহলে এইভাবে সাইন 2a ইকুয়াল টু 2 tan a বাই 1 প্লাস tan স্কোয়ার এ হয়। তাহলে ফর্মুলাটা আমরা এখানে লিখে রাখতেছি। প্রথমে ছিল 2 সাইন এ কজ এ, তারপরে হলো অন্য কালে যে লিখি না, টু tan a ডিভাইডেড বাই 1 প্লাস tan স্কোয়ার এ। এবার চলে আসো cos 2 এর ফর্মুলা, যেটা আসবে এখান থেকে। আমি যদি বিগুলাকে এ লিখে দেই তাহলে হবে cos a প্লাস a 2a। এখানে খেয়াল করো cos a আবার সাথে cos a, তাহলে cos a ইন্টু cos a কি লেখা যায়, cos স্কোয়ারে। আর sin a ইন্টু sin a, যেটাকে লেখা যায় কি, sin স্কোয়ারে। তাহলে cos 2 এর ফর্মুলা হলো cos স্কোয়ারে মাইনাস sin স্কোয়ারে। খেয়াল করলে দেখতে পাবা এই পাশে 2a আর ওই পাশে কিন্তু সব a। এখন এই cos 2 এর অনেকগুলো ফর্মুলা আছে, আমি তোমাদের বলছিলাম না cos একটা ভিলেন। দেখো এই cos-এর কতগুলো রূপ এখন আমরা দেখব। এই cos-এর অনেকগুলো ফর্মুলা আছে, তো এবং সবগুলো ফর্মুলা আমাকে জানতে হবে এবং মনেও রাখতে হবে, ঠিক আছে? তো প্রথমে দেখো আমরা কিন্তু cos স্কোয়ারে কে ভেঙে লিখতে পারি 1 মাইনাস সাইন স্কোয়ারে, এটাকে ভেঙে লিখতে পারি কি 1 মাইনাস সাইন স্কোয়ারে। তাহলে 1 মাইনাস সাইন স্কোয়ারে সাথে আবার মাইনাস সাইন স্কোয়ারে সব কিছু মিলে কি হবে দেখো তো বাবারা, 1 মাইনাস 2 সাইন স্কোয়ারে হবে। তাহলে এটাও cos 2 এর একটা ফর্মুলা, ঠিক আছে? এটা 1 মাইনাস সাইন স্কোয়ারে মাইনাস সাইন স্কোয়ারে, তাহলে 1 মাইনাস 2 সাইন স্কোয়ারে। ওকে, এবার আবার তুমি চিন্তা করো, যদি আমি এইটাকে ভাঙতাম সাইন স্কোয়ারেকে, যদি আমি লিখতাম 1 মাইনাস কজ স্কোয়ারে, তাহলে এই মাইনাস দিয়ে যদি গুণ করো তাহলে জিনিসটা হবে -1 প্লাস কজ স্কোয়ারে, এটা গিয়ে আবার এটার সাথে যোগ হবে। তাহলে কি হবে 2 কজ স্কোয়ারে -1। কারো বুঝতে অসুবিধা হলে একটু নিজের হাতে করে নাও, নিজে হাতে করে নাও। সাইন স্কোয়ারেকে 1 মাইনাস কজ স্কোয়ারে লেখো, লিখে 2 লাইন ক্যালকুলেশন করলে এটা আসবে।
ওকে। এবং cos 2 এর আরও একটা ফর্মুলা হচ্ছে 1 মাইনাস tan স্কোয়ারে ডিভাইডেড বাই 1 প্লাস tan স্কোয়ারে। তাহলে cos 2 এর মোটামুটি সবার সাথেই গ্যাঞ্জাম আছে। cos সাইন, শুধু সাইন, শুধু cos, শুধু tan, 4টা ফর্মুলা, ঠিক আছে। এবং এখানে জোর যার মূল্যক তার এই ব্যাপারটাও কিন্তু আছে। যেমন ফর্মুলাটা কার, কজের, তাহলে সবসময় কজ প্রায়োরিটি পাবে। যদি কজ থাকে তাহলে কজ প্রায়োরিটি পাবে, আর কজ না থাকলে তো নাই। যেমন দেখো cos 2a ইকুয়াল টু, আমাদের মাথায় আসতে পারে যে কজ স্কোয়ারে মাইনাস সাইন স্কোয়ারে নাকি সাইন স্কোয়ারে মাইনাস কজ স্কোয়ারে। তাহলে তুমি চিন্তা করো ফর্মুলাটা কার, কজের, তাহলে কজকে আগে লেখো, সাইনকে পরে লেখো। সো ওই ঝামেলা নাই। সো পরীক্ষার সময় এটা চিন্তাই হবে না যে সাইন আগে লিখবো না কজ আগে লিখবো, যেহেতু কজের ফর্মুলা কজ আগে লিখবো সাইন পরে লিখবো। খেয়াল করো এখানে আসো, ফর্মুলা কার, কজের, কিন্তু এখানে বেচারা সাইন, সাইনকে কিন্তু সামনে আসতে দেয় নাই, সাইন পরেই আছে 1 মাইনাস 2 সাইন স্কোয়ারে। এখানে কিন্তু জোর যার মূল্যক তার ব্যাপারটা আছে। এখানে আসো, কজের ফর্মুলা এখানে কজ, তাহলে কজ আগে চলে আসছে আর 1কে পরে রাখছে, ওর পাওয়ারটা দেখাইছে যে আমার জোর এখানে। কজের ফর্মুলা কিন্তু ট্যান, দেখো ট্যানকে কিন্তু আগে আসতে দেয় না, ট্যানকে পরে রাখছে। সো এই কনফিউশনটা হবে না যে 1 মাইনাস ট্যান স্কোয়ারে না ট্যান স্কোয়ারে মাইনাস 1। তুমি দেখবা যে কার ফর্মুলা সে প্রায়োরিটি পাবে, বাকি সবাই লেস প্রায়োরিটি পাবে। তাহলে এইভাবে হচ্ছে তুমি এই 3টা ফর্মুলা মনে রাখতে পারবা। ও আচ্ছা, এখানে একটা ফর্মুলা, যে এই ফর্মুলাটা তোমার বলতে পারো স্যার এটা প্রুফটা একটু দেখাই দেন, তো এটা প্রুফটা আমি একটু পরে দেখাচ্ছি। আরেকটা ফর্মুলা সর্বশেষ হচ্ছে, আমরা যদি এখান থেকে একটা ফর্মুলা বের করি 3 নাম্বারটা থেকে tan এর মধ্যে, তাহলে আমরা পাবো tan 2a ইকুয়াল টু 2 tan a ডিভাইডেড বাই 1 মাইনাস tan স্কোয়ার। যদি বলো স্যার এই সূত্র ফর্মুলা কেমন মনে রাখবো, তাহলে দেখো সাইনের ফর্মুলার সাথে এটাকে জোড়া বাঁধিয়ে দিবা। অর্থাৎ তুমি যদি এটা মুখস্থ করো ওইটা অটোমেটিক মুখস্থ হবে যে সাইনের ফর্মুলায় প্লাস ট্যানের ফর্মুলায় মাইনাস, অথবা তুমি যদি এটা মুখস্থ করো এটা অটোমেটিক মনে থাকবে। তাহলে এটা হচ্ছে একটা দিয়ে আরেকটাকে তুমি মনে রাখবা। তাহলে এই ছিল জেনারেশন 4 এর 2a 2a সবগুলো ফর্মুলা। এই ফর্মুলা প্রুফটা আমি এখনো দেখাই নাই, আমি একটু পরে দেখাচ্ছি। তবে জেনারেশন 4 এখনো শেষ হয় নাই, আমরা আরও 3টা ফর্মুলা দিব। সেই 3টা ফর্মুলা হচ্ছে a to 2a। খেয়াল করো এই সবগুলো ফর্মুলাতে বাম দিকে কি ছিল, 2a 2a 2a, আর ডান দিকে কি ছিল, সব এ এ এরকম ছিল। এখন আমরা এমন কিছু ফর্মুলা দেখবো যে এখানে বাম দিকে থাকবে a আর ডান দিকে থাকবে 2a। এই ফর্মুলাগুলো থেকে ওগুলো আসবে। যেমন এই ফর্মুলাটাকে যদি একটু কাটাছেড়া করি আমরা, দেখো এইটাকে একটু কাটাছেড়া করি, কি কাটাছেড়া, এইটাকে এই পাশে আনি, তাহলে হবে 2 সাইন স্কোয়ার a, আর cos 2a কে এই পাশে নিয়ে যাই, তাহলে 1 মাইনাস cos 2a। তাহলে 2 সাইন স্কোয়ার a ইকুয়াল টু 1 মাইনাস cos 2a, এটা এখান থেকে আসে। মনে রাখার জন্য এটা অ্যাজ এ ফর্মুলা আমরা নতুনভাবে লিখলাম। আবার আসো এটাকে যদি একই কাজ করি, 2 cos স্কোয়ারে এখানে cos স্কোয়ারকে রাখো, শুধু 1কে এই পাশে আনো, শুধু 1কে এই পাশে আনো, তাহলে হবে 1 প্লাস cos 2a, 1 প্লাস cos 2a। ওকে, 2 সাইন স্কোয়ার ইকুয়াল টু 1 মাইনাস cos 2a, আর 2 cos স্কোয়ার ইকুয়াল টু 1 প্লাস cos 2a। একজনকে দিয়ে আরেকজনকে ভাগ করে দাও, ভাগ করে দিলে তোমরা পাবা tan স্কোয়ার a ইকুয়াল টু 1 মাইনাস cos 2a ডিভাইডেড বাই 1 প্লাস cos 2a। 1 মাইনাস cos 2a মানে এটা উপরে এটা নিচে, একজনকে দিয়ে একজনকে ভাগ করো, 2 আর 2 কেটে যাবে, সাইন বাই cos হচ্ছে tan ইকুয়াল টু এটা। তো এই যে একটু আগে তোমাকে এই ফর্মুলাটা প্রমাণ করে দেই নাই, তো এখান থেকে কিন্তু এটাকে প্রমাণ করা যায়। আমি আশা করি আমার বাচ্চারা এটা প্রমাণ করতে পারবে। তো এখান থেকে তুমি চাইলে এই সূত্রটাকে প্রমাণ করে ফেলতে পারবা। এটাকে যোজন বিয়োজন করবা বা ডিভিডেন্ড ও কম্পোনেন্ট করলে এটা প্রুফ হয়ে যাবে। তাহলে এই ছিল জেনারেশন 4 এর ফর্মুলা এবং সেগুলোকে মনে রাখার নিয়ম। সবাইকে ধন্যবাদ।
এখন আমরা শিখবো হচ্ছে জেনারেশন 5 এর ফর্মুলা। তোমরা দেখতে পাচ্ছ জেনারেশন 4 এর ফর্মুলাগুলো আমি এখানে লিখে রাখছি। লিখে রাখার একটা কারণ আছে, কারণ জেনারেশন 5 এর সকল ফর্মুলা জেনারেশন 4 থেকেই আসছে। এই জন্য 4 এর ফর্মুলাগুলো আমি এখানে লিখে রাখছি। এই 4 এর ফর্মুলাগুলো থেকে আমরা জেনারেশন 5 এর ফর্মুলাগুলো লিখব। তো এখানে দেখো এই ফর্মুলাগুলো দুটো গ্রুপে ভাগ করছি, একটা হচ্ছে 2a 2a, একটা হচ্ছে a 2 2a। এবং ফর্মুলাগুলোর মধ্যে যে জোর যার মূল্য তার ব্যাপারটা আছে, এটা আমি তোমাদেরকে আগের ভিডিওতে বলছি। তো এখন আমরা এই 2a 2a না চিন্তা করে আমরা x2 x/2 চিন্তা করব। চিন্তা করো জিনিসটা কিন্তু একই। 2a 2a এই কথার মানে কি, আমার অ্যাঙ্গেলটা অর্ধেক হচ্ছে। যখন আমি বলতেছি x2 x/2 তখনও কিন্তু অ্যাঙ্গেল অর্ধেকই হচ্ছে। তাহলে এই ফর্মুলাগুলোই আমি নতুন করে লিখব, ফলে দেখা যাবে প্রত্যেকটা ফর্মুলা একই রকম। আবার অনেকে বলতে পারো যে স্যার তাহলে একই ফর্মুলা দুইবার শেখার দরকার কি? দুইবার শেখার কারণ আছে, যখন আমরা ম্যাথগুলো করব তখন আমরা জানবো যে কেন এই ফর্মুলা জানার পরেও এই ফর্মুলাগুলো শিখতে হবে। সো আপাতত আমরা ফর্মুলা ঢুকে যাই যে এখান থেকে এটা কীভাবে আসে। তো খেয়াল করো, তুমি কি করবা, প্রত্যেকটা 2 এর জায়গায় x লিখে দিবা, আর প্রত্যেকটা a এর জায়গায় x/2 লিখে দেবা। আবার বলি, প্রত্যেকটা 2 এর জায়গায় x লিখে দিবা, আর প্রত্যেকটা a এর জায়গায় x/2 লিখে নতুন ফর্মুলা তৈরি করো। সো আমি তৈরি করছি। 1 নাম্বার sin 2a ছিল, এখন হবে sin x। এই পাশে ছিল 2 sin a cos a, এখন লিখব 2 sin x/2 cos x/2। এই পাশে 2 tan x/2 ডিভাইডেড বাই 1 প্লাস tan স্কোয়ার x/2। আমরা কি করলাম, সব 2a কে x লিখলাম আর a কে x/2 লিখলাম। 2 নাম্বার cos x ইকুয়াল টু cos স্কোয়ার x/2 মাইনাস sin স্কোয়ার x/2। এই যে বলছিলাম জোর যার মূল্য তার, দেখো cosকে আগে রাখছে, সাইনকে পরে নিয়ে গেছে। 2 cos স্কোয়ার x/2 মাইনাস 1। এখানে দেখো cos তার নিচের পাওয়ারটা দেখাইছে। 1 মাইনাস 2 sin স্কোয়ার x/2, এখানেও cos তার নিচের পাওয়ারটা দেখাইছে, সাইনকে দূরে রাখছে। এবং এখানেও cos তার নিজের পাওয়ারটাকে শো করেছে। ঠিক আছে, cosকে সে প্রায়োরিটি দিচ্ছে আর বাকিদেরকে লেস প্রায়োরিটি দিচ্ছে। 3 নাম্বার tan x, প্রত্যেকটা ফর্মুলা কিন্তু এখান থেকে আসতেছে। 2 tan x/2 নিচে 1 মাইনাস tan স্কোয়ার x/2। তোমাদেরকে আমি বলছিলাম যে সাইনেরটা দিয়ে ট্যানেরটা মনে রাখতে, আর ট্যানেরটা দিয়ে সাইনেরটা মনে রাখতে। তো এগুলো ছিল x থেকে x/2। এখন আমরা দেখব হচ্ছে x/2 থেকে x। দেখো এখানে 3টা ফর্মুলা লেখা আছে, ওই 3টাকে আমি নতুন করে লিখতেছি। 2 sin স্কোয়ার x/2 ইকুয়াল টু 1 মাইনাস cos x। 2 cos স্কোয়ার ইকুয়াল টু 1 প্লাস cos x। একটাকে দিয়ে আরেকটা ভাগ করে দাও, তাহলে tan স্কোয়ার x/2 ইকুয়াল টু 1 মাইনাস cos x ডিভাইডেড বাই 1 প্লাস cos x। তাহলে কীভাবে আমরা জেনারেশন 4 থেকে জেনারেশন 5 এর ফর্মুলাগুলো নিয়ে আসলাম সেটা আমি তোমাদেরকে দেখালাম। তো খুশির কথা হচ্ছে আমরা 7.6 পর্যন্ত ফর্মুলা শিখে ফেলছি। অলমোস্ট আমাদের ট্রিগোনোমেট্রি 90% ফর্মুলা শেষ, আর মাত্র 10% ফর্মুলা আছে। সো সবাই ভিডিওটা একটু রিওয়াইন্ড করে পিছন থেকে যদি লাগে দেখে নিতে পারো। চলে আসলাম ত্রিকোণমিতির সর্বশেষ চ্যাপ্টার 7.7 এর সূত্রগুলো নিয়ে। এই চ্যাপ্টারের সূত্রগুলো অন্যান্য সূত্রগুলো থেকে একটু আলাদা। তোমরা দেখতে পাচ্ছ চ্যাপ্টারের নাম হচ্ছে ত্রিভুজের গুণাবলী বা প্রপার্টিজ অফ ট্রায়াঙ্গেল। তো এখানে আমরা যে সূত্রগুলো শিখবো সেগুলো আগের সূত্র থেকে আলাদা, এবং আগের সূত্রগুলোর হেল্প খুব একটা লাগতেও পারে, নাও লাগতে পারে। ওকে, সো একটা মজার কথা আগে বলে নেই যে আমাদের অনেকের ধারণা যে ত্রিকোণমিতি হয়তো সমকোণী ত্রিভুজের সাথে কানেক্টেড একটা বিষয়, যে একটা ত্রিভুজ থাকবে, একটা কোণ সমকোণ থাকবে, তাহলে ত্রিকোণমিতি অ্যাপ্লাই করা যাবে, আর না হলে অ্যাপ্লাই করা যাবে না। আবার অনেকের এটাও ধারণা, আমার নিজেরও ধারণা ছিল আমি যখন স্টুডেন্ট ছিলাম, যে ত্রিকোণমিতি মনে হয় সমকোণী ত্রিভুজ থেকে আবিষ্কার হয়েছে।
কিন্তু ত্রিকোণমিতির আবিষ্কার কিন্তু সমকোণী ত্রিভুজ থেকে হয় নাই, ত্রিকোণমিতি আবিষ্কার হয়েছে বৃত্ত থেকে। সেটা নিয়ে তোমাদের সাথে আমি আরও একদিন গল্প করব, খুব মজার একটা গল্প, গল্পের ছলে আমরা ওই জিনিসগুলো দেখব। আজকে আমরা সেখানে যাব না। তো ত্রিকোণমিতির সাথে সমকোণী ত্রিভুজের আসলে কোনো সম্পর্ক নাই। বললে অনেকের মাথায় আকাশ ভেঙে পড়বে, কি বলেন স্যার, সমকোণী ত্রিভুজ দিয়েই তো ত্রিকোণমিতি শিখলাম, এখন বলতেছেন যে কোনো সম্পর্ক নেই। সম্পর্ক আছে, বাট জন্মের সম্পর্ক নাই। কিন্তু মানে ত্রিকোণমিতির জন্ম সমকোণী ত্রিভুজ থেকে হয় নাই, কিন্তু ত্রিকোণমিতি বুঝতে সমকোণী ত্রিভুজ আমাদেরকে অনেক সাহায্য করে বলে আমরা বারবার সমকোণী ত্রিভুজের এক্সাম্পলটাই নেই, বারবার আমরা সমকোণী ত্রিভুজ দিয়ে বোঝানোর চেষ্টা করি। কিন্তু যে কোনো ধরনের ত্রিভুজ, চতুর্ভুজ, যেখানে কোণ আছে, যেখানে কি আছে কোণ, তোর একটা শেপ এরকম 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 এরকম, তাহলে কোণ আছে না, সেখানেই তুমি ত্রিকোণমিতি অ্যাপ্লাই করতে পারবা। ত্রিকোণমিতি অ্যাপ্লাই করার জন্য সমকোণী ত্রিভুজের প্রয়োজন নাই। ওকে, সো এটাই আমরা দেখবো যে এখন আমরা যত সূত্রগুলো দেখব, এই প্রত্যেকটা সূত্র যে কোনো ত্রিভুজের ক্ষেত্রে প্রযোজ্য। সেই ত্রিভুজটা সমকোণী হোক বা না হোক, দেখতে চিকন হোক, রোগা পাতলা হোক, বা আমার মতন মোটা সোটা হোক, ঠিক আছে, সবার জন্যই এই ফর্মুলাগুলো এখন ইউজ করা যাবে। তাহলে যে কোনো ধরনের ত্রিভুজ বা যে কোনো ধরনের চতুর্ভুজের ক্ষেত্রে এই সূত্রগুলো ইউজ করা যাবে। বেসিক্যালি আমরা ত্রিভুজের ক্ষেত্রগুলোই দেখব। তো সবার আগে যেটার নাম আসে সেটা হচ্ছে সাইন রুল। আমরা কিন্তু প্রত্যেকটা ফর্মুলারই মোটামুটি প্রুফ দেখছি আলহামদুলিল্লাহ। এরকম ভিডিও আমি জানি না কেউ করছে কিনা, আমি করতে পারছি, আমি নিজেকে খুব গর্বিত মনে করছি যে আলহামদুলিল্লাহ আমি এই সুযোগটা পাইছি। এবং যদি তোমাদের উপকারে আসে তাহলে আমি আরও বেশি খুশি হব। তো ত্রিকোণমিতির সকল সূত্রের প্রমাণ একটা জায়গার মধ্যে তোমরা পেয়ে যাচ্ছ। তো সাইন রুলটা হচ্ছে, আমি একটু রুলটা আগে লিখি, না রুলটা পরেই লিখি। ধরো একটা ত্রিভুজ, এই হচ্ছে একটা ত্রিভুজ, ত্রিভুজটা দেখতে এরকম। ওকে, অবশ্যই ত্রিভুজের কোনো কোণই সমকোণ না। আমি কি বলতেছি, কোনো কোণই 90 ডিগ্রি না, এরকম একটা ত্রিভুজ। সে সকল ত্রিভুজে নর্মালি এ কোণের বিপরীত বাহুকে এ ধরা হয়, বি কোণের বিপরীত বাহুকে বি ধরা হয়, সি কোণের বিপরীত বাহুকে সি ধরা হয়। এটা কিন্তু আন্তর্জাতিক নিয়ম, ইন্টারন্যাশনালি এরকম ধরা হয়। এখন তুমি যদি বলো স্যার আমি এ কোণের অপোজিট সাইডকে এক্স ধরবো, ভাই তুমি ধরতে পারো, বাট না ধরা ভালো। এটা হচ্ছে জেনারেল রুল। তো সাইন রুল হচ্ছে যে কোনো একটা বাহু ডিভাইডেড বাই তার বিপরীত কোণের সাইন। আবার নাও, যে কোনো একটা বাহু তার বিপরীত কোণের সাইন ইকুয়াল টু যে কোনো বাহু তার বিপরীত কোণের সাইন সমান হবে, সমান হবে, এবং তার মান হবে 2r। অর্থাৎ এ বাই সাইন এ সমান বি বাই সাইন বি সমান সি বাই সাইন সি সমান 2r হবে। আর কি জিনিস, আর হচ্ছে যদি আমি এই ত্রিভুজের তিনটা মাথা দিয়ে একটা বৃত্ত আঁকতে পারতাম, অবশ্যই আঁকতে পারবো, এখন ভালো হবে না, আঁকতে পারবো। সেই ত্রিভুজের ব্যাস, ব্যাস মানে কি, এক প্রান্ত থেকে অপর প্রান্তের দূরত্ব, ব্যাস, সেই ব্যাসটা হচ্ছে 2r, যেটাকে বলা হয় পরিবৃত্তের ব্যাস, পরিবৃত্তের ব্যাস, অথবা ইংরেজিতে বলা হয় ডায়ামিটার অফ সার্কাম সার্কেল, ডায়ামিটার অফ সার্কাম সার্কেল। এখন এই সূত্রটা আমরা প্রমাণটা দেখব। প্রমাণটা করার জন্য আমরা একটা বৃত্তের সাহায্য নেব। ধরো একটা বৃত্ত এঁকে নিলাম আগে, বৃত্তটা একটু সুন্দর করে রাখার চেষ্টা করি। এই হলো বৃত্তটা, এবং এই বৃত্তের এইটা হচ্ছে ব্যাস, ওই যে 2r বলছিলাম না, ধরো এইটা হচ্ছে 2r, এটা হচ্ছে 2r, আর এখানে একটা ত্রিভুজ হচ্ছে এরকম, এই 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 হচ্ছে এ, এই হচ্ছে বি, এই হচ্ছে সি। তাহলে বলাই বাহুল্য এটা হবে এ, এটা হবে বি, আর এইটা হবে সি। এখন এই ত্রিভুজে আমরা প্রমাণ করব কি, প্রমাণ একটু এই পাশে লিখে দিই, এ বাই সাইন এ সমান বি বাই সাইন বি সমান সি বাই সাইন সি ইকুয়াল টু 2r। আচ্ছা, প্রমাণটা শুরু করার আগে একটা কথা বলি, যদি কেউ 7.7 না ধরে থাকো, মানে তুমি এখনও ধরো
7.123 ওগুলো করছো, তাহলে এই সূত্রগুলো মুখস্থ এখনই করার দরকার নেই, কারণ প্র্যাকটিসের অভাবে এমনি ভুলে যাবা। সো যখন এই চ্যাপ্টারে ঢুকবা তখন সূত্রগুলো মুখস্থ করলেই ভালো। সো আমার ভিডিওটা তোমরা একবারে পুরো ভিডিও মুখস্থ করার দরকার নেই, তোমরা যতটুকু লাগে ততটুকু মুখস্থ করে রাখো, পরবর্তীতে আবার চাইলে দেখতে পারো, ঠিক আছে? তো আসো, এখন আমি যে কী করবো, আমি এই বৃত্তের উপর একটা বিন্দু নিলাম, যে কোনটা বিন্দু নিলাম, বিন্দুটার নাম হচ্ছে ডি। ডি নেওয়ার পরে আমি কি করলাম, এই ডি এর সাথে এই যে 2r এর দুইটা মাথা যোগ করে দিব, এই মাথাটাও যোগ করে দিব, 2r এর এই মাথাটাও যোগ করে দিব। ও এটা নাম দিই না, তাহলে ধরো এটা দিলাম ই। আচ্ছা, এটা নীলকালি দিয়ে দিই, তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে। এটা হচ্ছে এফ। তাহলে DEF আমি আমার মন মতো একটা ত্রিভুজ তৈরি করলাম, যার একটা বাহু হচ্ছে 2r। এখন একটা মজার জিনিস দেখো, তোমরা কি জানো যে এই কোণের মান আর এই কোণের মান সমান হবে? অবশ্যই তোমরা জানো, তোমরা 9 10-এ পড়ছো যে একই চাপের উপর দণ্ডায়মান, ঠিক লিখলাম? একটু তো প্রমাণটার জন্য কি প্রমাণ করব, এখানে আমরা লিখে রেখেছি, প্রমাণটার জন্য আমরা একটা বৃত্ত আঁকলাম এবং বৃত্তের ভিতরে একটা ত্রিভুজ আঁকলাম। একটা ত্রিভুজ আঁকলাম, নাম দিলাম এ বি সি। সি বাহুর অপোজিট হচ্ছে সি, এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি। এখন আমি কি করব, ধরো এই বৃত্তের কেন্দ্র হচ্ছে এটা, এই ত্রিভুজের যে কোনো একটা শীর্ষ থেকে, ইংরেজিতে যেটাকে ভার্টেক্স বলে, আমি একটা ডায়ামিটার রাখবো, ব্যাস, ওইটাকে আমরা 2r বলতেছি। এই যে 2r, এটা হচ্ছে 2r। ধরলাম যে এখানে গিয়ে মিট করছে কোথায়, ডিতে। ডি আর এ যোগ করে দিলাম। এখন একটা মজার জিনিস দেখো, এই কোণের মান আর এই কোণের মান কিন্তু সমান হবে। তোমরা 9 10-এ পড়ছো না? দেখো, AC AB আর্কের উপরে দাঁড়ায় আছে, স্ট্যান্ডিং অন দ্য আর্ক AB, আর্ক AB, যেটাকে বলা হয় চাপ AB। AB চাপের উপর দাঁড়ায় আছে, এটা একটা অ্যাঙ্গেল ACB, একটা হচ্ছে ADB। এরা কিন্তু সমান, এরা কি সমান? তাহলে আমি বলতে পারছি যে অ্যাঙ্গেল ডি আর অ্যাঙ্গেল সি সমান। ওকে, এবার আসো, এবার সব ভুলে যাও, তুমি চলে আসো ত্রিভুজ এ বি ডিতে। কোন ত্রিভুজে? আমি এটাকে সেট করে দেই, এইটাতে চলে আসো। দেখো, এটা কিন্তু একটা সমকোণী ত্রিভুজ বা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল। কোন অ্যাঙ্গেলটা দেখো, এই কোণটার মান 90 ডিগ্রি, এই কোণটার মান 90 ডিগ্রি। যারা জানো না এরা এখনই তওবা পড়ো, আল্লাহর কাছে মাফ চাও যে আল্লাহ কেন এটা জানি না, এটা কিন্তু জানা উচিত। এই কোণের মান, কারণ আমরা জানি সেমি সার্কুলার অ্যাঙ্গেল হচ্ছে 90 ডিগ্রি। একটা বৃত্তের ব্যাসের উপরে তুমি যদি যে কোনো কোণ আঁকবা, এটা 90 ডিগ্রি হবে, এটা 90 ডিগ্রি হবে, এটা 90 ডিগ্রি হবে, যদি এটা ব্যাস বা ডায়ামিটার হয়। যদি এটা ব্যাস বা ডায়ামিটার হয়, হ্যাঁ, তাহলে ওটা হবে 90 ডিগ্রি। তোর যে 90 ডিগ্রি হয়, তাহলে দেখো তো আমি এখানে সাইন থিটা অ্যাপ্লাই করলে কি পাবো? আমি কি বলতে পারি না যে সাইন ডি ইকুয়াল টু হচ্ছে, দেখো অতিভুজ কোনটা, হাইপোটেনাস কোনটা, 90 ডিগ্রির অপোজিট, এটা হচ্ছে হাইপোটেনাস বিডি, তাহলে নিচে হবে বিডি। আর যেহেতু এটা নিচ্ছি, তাহলে এই পাশে হবে সি বা এ বি লেখো, পরে আমরা সি লিখি। তাহলে তোমরা দেখো তো এই ট্রায়াঙ্গেলে এ ডি বিতে সাইন ডি এর মান এসি বাই বিডি হবে। তাহলে দেখো, এসি এর মান বসাও সি,
আর বিডি এর মান বসাও 2r। কি বসাবা? 2r। কিন্তু একটু আগে আমরা কি বলছি দেখো তো, একটু আগে আমরা বলি নাই যে ডি আর সি সমান, এখানে ডিটাকে রিপ্লেস করে তুমি সাইন সি লিখে দাও। এখন পরের লাইনে 2r কে এই পাশে নিয়ে আসো আর এটাকে এই পাশে নিয়ে যাও, তাহলে কি পাচ্ছি? সি বাই সাইন সি সমান 2r। তাহলে দেখো সি বাই সাইন সি যদি 2r পেয়ে থাকি, তাহলে আমি চাইলে আমি কিন্তু সি বাই সাইন সি সমান 2r পাইছি, তার মানে একইভাবে আমি এটাও প্রমাণ করতে পারবো, এটাও প্রমাণ করতে পারবো। সেটা প্রুফ আর দেখানোর দরকার নাই, আমরা বলে দেবো যে একইভাবে প্রমাণ করা যায় যে ওটা সমান এটা। তো এটাকে বলা হয় তোমার ত্রিভুজের সাইন সূত্র বা সাইন রুল অফ ট্রায়াঙ্গেল। এরপরে আমরা যাব হচ্ছে কোসাইন রুল অফ ট্রায়াঙ্গেলে। কোসাইন রুল, কোসাইন রুলের জন্য খেয়াল করো, আমরা যে কোনো ট্রায়াঙ্গেল নিলাম, ধরো এটা হচ্ছে এ, এটা বি, এটা সি, তাহলে স্বভাবত এটা হবে সি, এটা হবে বি আর এটা হবে এ। এখন আমি এখান থেকে একটা লম্ব আঁকবো, পারপেন্ডিকুলার আঁকবো, নাম দিলাম ডি। এখন খেয়াল করো তো দুটো ট্রায়াঙ্গেল হয়েছে এখানে, তো আমরা দুটো ট্রায়াঙ্গেলে এভাবে ফর্মুলা ইউজ করবো। আচ্ছা, তার আগে একটা জিনিস খেয়াল করো তো, যেহেতু এই সাইডটা বি আর এটা হচ্ছে সি, অ্যাঙ্গেলটা কি সি, তাহলে এইটুককে কিন্তু আমি চাইলে বি সাইন সি লিখতে পারবো। ওকে, আমরা এটুককে চাইলে কি লিখতে পারবো? বি সাইন সি লিখতে পারবো, কারণ এটা হচ্ছে সি, এটা হচ্ছে হাইপোটেনাস হচ্ছে বি, তাহলে বেসটা হবে এই, ভুল বলছি, বি কস সি হবে, ভূমিটা হবে বি কস সি। ঠিক আছে, এখন তোমরা আসো, আমরা 9-এর একটা ফর্মুলা শিখছি এরকম যে স্কোয়ার অফ দ্য অপোজিট সাইড অফ অ্যাকিউট অ্যাঙ্গেল, সূক্ষ্ম কোণের বিপরীত বাহুর বর্গ সমান হবে বাকি দুইটার বর্গ, মানে এসি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার মাইনাস 2 ইন্টু বিসি, এবং বিসি এর উপর অপর বাহুর লম্ব বিক্ষেপ যেটাকে আমরা বলি সিডি। অনেকে হয়তো খেই হারাই ফেলছো, তোমরা 9-10-এর হায়ার ম্যাথ বইয়ের চ্যাপ্টার 3-তে খুঁজে পাবা এটা, দরকার ভিডিওটা পজ করে ওখান থেকে দেখে তারপর আসো। ঠিক আছে, সূক্ষ্ম কোণের বিপরীত বাহুর বর্গ, এটা স্কোয়ার ইকুয়াল টু হবে বাকি দুই বাহুর বর্গ, তারপরে মাইনাস 2 ইন্টু যে কোনো একটা বাহু ইন্টু অপর বাহুর লম্ব বিক্ষেপ। তো তোমরা 9-10 থেকে ওটা দেখে নিবা এই প্রুফটা। এখন আমি দেখো সবার জায়গায় তার ভ্যালুটা বসাবো। এবি মানে কত? এবি মানে সি, এসি মানে কত? বি, বিসি মানে কত? এ, 2 বিসি মানে কত? এ, আর সিডি মানে এই যে বের করে রাখছি বি কস সি। তাহলে দেখো এটাকে এই পাশে নিয়ে আসো, তাহলে 2ab cos c ইকুয়াল টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার। তাহলে cos c এর মান পাচ্ছি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার বাই 2ab। এটাকে বলা হয় কোসাইন রুল। কি রুল বলে? কোসাইন রুল, কোসাইন সূত্র। cos c ইকুয়াল টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার ডিভাইডেড বাই 2ab। এখানে খেয়াল রাখবা, বড় হাতের এবিসি কিন্তু কোণ বোঝাচ্ছে, অ্যাঙ্গেল বোঝাচ্ছে, আর ছোট হাতের এবিসি সাইড বোঝাচ্ছে। এখন অনেকে বলে যে স্যার এই ফর্মুলাটা তো একটু ঝামেলা, এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার প্যাচ লেগে যায়, মনে রাখবো কীভাবে? তো মনে রাখার জন্য আমি তোমাদেরকে টেকনিক দেখাই দিচ্ছি। তো মনে রাখার জন্য তোমরা এভাবে মনে রাখবা। ফর্মুলা মনে রাখতে গেলে তোমাকে চিত্র সম্পর্কে আগে সম্যক ধারণা থাকা লাগবে। যে আমরা জানি যে কোনো ত্রিভুজে এ এর উল্টাটা হয় এ, বি এর উল্টাটা হয় বি, সি এর উল্টাটা হয় সি। এখন তুমি জানতে চাচ্ছ যে এই ত্রিভুজে কজ এর মান কত। তাহলে কজ এর মান যখন তুমি চিন্তা করবা, তাহলে দেখো এ কোণের অপোজিট বাহুটা কোনটা? এ কোণের অপোজিট বাহুটা হচ্ছে এ, তাহলে এই এটাই হবে নেগেটিভ,
এটাই হবে কি নেগেটিভ। আচ্ছা আমি একবারে সবগুলো ফর্মুলা লিখি। কস বি, এবার কেউ যদি বলে কস বি এর মান কত, তাহলে দেখো বি কোণের অপোজিট বাহু কোনটা, বি, তাহলে এটাই এখানে মাইনাস হবে। একইভাবে কেউ যদি বলে কস সি, তাহলে তুমি দেখো সি কোণের অপোজিট কোনটা, সি, তাহলে এটাই মাইনাস হবে। এখন খেয়াল করো, আমি যখন এ স্কোয়ারকে মাইনাস করলাম তাহলে বাকি থাকলো কি, বি স্কোয়ার আর সি স্কোয়ার, এগুলো যোগ হবে। এখানে যখন বি স্কোয়ার মাইনাস করলাম বাকি থাকলো কি, সি স্কোয়ার আর এ স্কোয়ার, এরা যোগ হবে। এখানে যখন সি স্কোয়ার লিখলাম তখন বাকি থাকলো কি, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এখন মজার ব্যাপার হচ্ছে এই যে যাদের লিখছো তুমি, এদেরই 2ab ফরম্যাটটা নিচে হবে, অর্থাৎ এদেরই 2ab ফরম্যাটটা নিচে হবে। সি স্কোয়ার প্লাস এ স্কোয়ার নিচে 2ca, এদের ফরম্যাটটাই নিচে হবে। 2ab এদের ফরম্যাটটাই নিচে হবে। এইভাবে চাইলে তোমরা ফর্মুলাগুলোকে মুখস্থ রাখতে পারো। কারণ যদি এমনি ফর্মুলা মুখস্থ থাকে তার কথা আলাদা, বাট যাদের ভুলে যাও তারা এইভাবে ফর্মুলাগুলো মুখস্থ রাখতে পারো। আমি এইভাবে ফর্মুলা মুখস্থ রেখে অনেক উপকার পাইছি। এখন আমরা নেক্সট যে ফর্মুলাতে যাব সেটা হচ্ছে, ফর্মুলাগুলোর বিশেষ কোনো নাম নাই, তো এই ফর্মুলাটা আসলে এরকম, খেয়াল করো, এখান থেকে প্রুফ করা যাবে। দেখো এইটুক ট্রায়াঙ্গেলে এই হাইপোটেনাস বি, অ্যাঙ্গেলের মান সি, তার কারণে আমি নিচেরটাকে কি বলছি, সিডিকে কি বলছি, বি কস সি। এটা কিন্তু আমি একদম লেকচারের শুরুতেই বলছি কেন এটা কজ হবে, বেজ মানে কজ হবে। এখন সিমিলারলি দেখো এটাকে আমি সি বলতেছি, এই অ্যাঙ্গেলটা হচ্ছে বি, এই অ্যাঙ্গেলটা কি বি, তাহলে এইটুকু আসলে কত হওয়া উচিত, এটাও সি কস বি হওয়া উচিত না? তাহলে এটা যেহেতু সি, অ্যাঙ্গেল যেহেতু বি, তাহলে সি কস বি হওয়া উচিত এটা। এটা যেহেতু বি, অ্যাঙ্গেল যেহেতু সি, তাহলে বি কস সি হওয়া উচিত এটা। বাট এই দুটো যোগ করলে কি হবে, দেখো পুরো লাইনের লেন্থটা কত, এ, তাহলে ফর্মুলাটা হবে এ ইকুয়াল টু বি কস সি প্লাস সি কস বি। এরকম আরও দুইটা ফর্মুলা আছে, এইটা তো এ এর গেল, তারপরে বি এর আছে, তারপরে সি এর আছে। যেমন বি এর ফর্মুলাটা হচ্ছে এ কস সি প্লাস সি কস এ, এবং সি এর ফর্মুলাটা হচ্ছে এ কস বি প্লাস বি কস এ। এখানেও বাচ্চারা বলে স্যার এই ফর্মুলা মনে রাখবো কীভাবে? দেখো এই ফর্মুলা মনে রাখার একটা সহজ টেকনিক আছে। এখানে যে অক্ষরটা হবে এই অক্ষরটা এখানে কোথাও রিপিট হবে না। আমি আবার বলি যে এখানে যেটা হবে সেটা এখানে কোথাও রিপিট হবে না। যেমন এখানে এ আছে, তাহলে বাকি দুইটা কি থাকলো লেটার, বি আর সি, তাহলে বি কস সি, আবার সাথে সাথে লিখবা সি কস বি। তবে খেয়াল রাখতে হবে কজের পেটে যেটা থাকবে এটা কোণ বুঝাবে আর বাইরেটা বাহু বুঝাবে। তাহলে বাইরেটা ছোট হাতে লিখতে হবে আর ভিতরটা বড় হাতে লিখতে হবে, এটা খেয়াল রাখতে হবে। এখন তুমি যদি বড় হাতের বি এখানে দাও তাহলে কিন্তু ফর্মুলা ভুল হয়ে যাবে। তাহলে বাইরেটা ছোট হাতের, ভিতরটা বড় হাতের। তাহলে এ এখানে আসে, তাহলে এ বাদ দিলে দুইটা অক্ষর থাকে, একটা বি একটা সি, তাহলে বি কস সি প্লাস সি কস বি। আবার বি লিখলে তখন দুইটা অক্ষর বাকি থাকে, একটা এ কস সি একটা সি কস এ। আবার সি লিখলে দুইটা অক্ষর বাকি থাকে, একটা এ একটা বি, তাহলে এ কস বি আর বি কস এ। এইভাবে হচ্ছে তুমি এই সূত্রগুলো মনে রাখতে পারবা। এরপরে আমরা যাব হচ্ছে a/2 b/2 আর c/2 এর ফর্মুলায়, a/2 b/2 আর c/2 এর ফর্মুলায় আমরা জানবো sin a/2 কত, cos a/2 কত, sin b/2 কত, cos b/2 কত, tan b/2 কত, এরকম। তো তার আগে তোমাকে একটা ধারণা দেই, সেটা হচ্ছে তোমরা ছোটবেলায় কিন্তু পড়ে আসছো যে একটা ত্রিভুজে তিনটা বাহু যদি এবিসি হয় তাহলে এ প্লাস বি প্লাস সি বাই 2 এটাকে বাংলায় বলে অর্ধ পরিসীমা। আর ইংলিশ ভার্সন এটাকে বলা হয় হাফ পেরিমিটার। হাফ পেরিমিটার, তো এইটা আমাদের একটু কাজে লাগবে, ঠিক আছে? এস ইকুয়াল টু এ প্লাস বি প্লাস সি বাই 2। তো আসো আমরা একটা সূত্রে যাই। দেখো আমরা কিন্তু জেনারেশন
5-এ শিখেছিলাম যে 2 sin স্কোয়ার a/2 ইকুয়াল টু হচ্ছে 1 মাইনাস cos a, 1 মাইনাস কি cos a। এখন 1 মাইনাস, একটু আগে আমরা আবার কোসাইন রুল থেকে শিখেছি যে cos এর মান কত, বলেছিলাম এভাবে লিখতে, যেহেতু a আছে মাইনাস a স্কোয়ার, আর এখানে হবে b স্কোয়ার প্লাস c স্কোয়ার, নিচে হবে 2bc। এখানে আমরা একটু যোগ বিয়োগ করি, তাহলে পাচ্ছি 2bc মাইনাস b স্কোয়ার মাইনাস c স্কোয়ার প্লাস a স্কোয়ার বাই 2bc। তো আমি এখানে ক্যালকুলেশনে কিন্তু সংক্ষিপ্ত করব, তোমাদের কিন্তু বুঝতে হবে, কারণ তোমরা এখন বড় ক্লাসে পড়ো। করলাম। এখন দেখো আমি জিনিসটাকে এখান থেকে জিনিসটাকে এভাবে লিখতে পারি, a স্কোয়ার মাইনাস, আচ্ছা মাইনাস এ স্কোয়ার লিখলাম, পরে এই তিনটা থেকে মাইনাস কমন নাও, b স্কোয়ার মাইনাস 2bc প্লাস c স্কোয়ার। আমি সংক্ষিপ্ত করলাম না, তো এখন আমি এটাকে লিখতে পারি a স্কোয়ার মাইনাস b মাইনাস c হোল স্কোয়ার বাই 2bc। তাহলে a স্কোয়ার মাইনাস b মাইনাস c হোল স্কোয়ার বাই 2bc, এটা কার মান? এটা হচ্ছে 2 sin স্কোয়ার a/2 এর মান। তাহলে এখান থেকে দেখো আমি আবার লিখতে পারি sin স্কোয়ার a/2, এই 2টাকেও আমি এর সাথে পাঠাই দিব, তাহলে নিচে হবে 4bc আর উপরে হবে a প্লাস b মাইনাস c আর a মাইনাস b প্লাস c। উপরে কি করলাম? a স্কোয়ার মাইনাস b স্কোয়ারের ফর্মুলা করলাম। এখন দেখো আমরা এই যে এটাকে একটু ইউজ করব, এটা একটু মাথায় রাখো। দেখো a প্লাস বি প্লাস সি বাই 2 যদি s হয়, তাহলে এখান থেকে কিন্তু আমরা a প্লাস বি প্লাস সি ইকুয়াল টু 2s লিখতে পারি, 2s লিখতে পারি। তাহলে দেখো এখানে খেয়াল করো, আমি কি এই a প্লাস বির পরিবর্তে 2s মাইনাস সি লিখতে পারি না? অবশ্যই লিখতে পারি, তাই না? আর এই মাইনাস সিটা লিখে দিলাম এখানে। আবার এখানে দেখো এই a প্লাস সি এর জায়গায় আমি 2s মাইনাস বি আর এই মাইনাস বিটা লিখে দিলাম, নিচে হলো 4bc। তাহলে কত পাচ্ছি? উপরে পাচ্ছি 2s মাইনাস 2c, 2s মাইনাস 2b, নিচে 4bc। এখন দেখো দুই জায়গা থেকে দুটো 2 যদি তুমি কমন নাও, এখান থেকে একটা 2 এখান থেকে একটা 2 কমন নিলে নিচের 4টা কেটে যাবে, থাকবে হচ্ছে s মাইনাস c s মাইনাস b বাই bc। তাহলে ফাইনালি আমরা সাইন a/2 এর মান যদি চাই, সেটাকে লেখা যাবে এই রকম, s মাইনাস b ডিভাইডেড ইন্টু s মাইনাস c ডিভাইডেড বাই bc। ওকে, এখন দেখো তুমি যদি প্যাটার্নটা বুঝতে পারো, তাহলে তুমি খুব সহজে বলতে পারবে যে সাইন b/2 এর মান কত এবং সাইন c/2 এর মান কত। এটাকে একটু ভালো করে অবজার্ভ করো অ্যান্ড দেন চিন্তা করো। দেখো তুমি কি লক্ষ্য করেছ, যেই কোণটার কথা এখানে বলা হয়েছে সেই কোণটার অপোজিট সাইড কোথাও নাই। মানে এ কোণের কথা বলা হচ্ছে, এর অপোজিট সাইড যে ছোট হাতের এ, সেটা এখানে কোথাও নাই। তার মানে আমি বলতে পারি না এখানে বি আছে, তাহলে এখানে কোথাও বি কে দেখা যাবে না। আচ্ছা, তাহলে দেখো এখানে যদি বি আছে, নিচে হবে সি এ আর উপরে হবে এস মাইনাস সি এস মাইনাস এ। সিমিলারলি এখানে যদি সি আছে, এখানে আর সি হবে না, এখানে হবে হচ্ছে এ বি অ্যান্ড এখানে হবে এস মাইনাস এ এস মাইনাস বি। সো দিস ইজ হাউ ইউ ক্যান মেমোরাইজ দ্য ফর্মুলা অফ সাইন a/2, সাইন b/2 অ্যান্ড সাইন c/2। ঠিক আছে, তোমরা একটা প্যাটার্ন ফলো করবা, তাহলে 3টা মুখস্থ করা লাগবে না, যে কোনো একটা মুখস্থ করলে বাকি 2টা মনে থাকবে।
ঠিক আছে, এখন আমরা যাচ্ছি cos a/2 তার ভ্যালুটা বের করতে যাচ্ছি। তো দেখো cos a/2 এর ভ্যালুটা হচ্ছে আমরা লিখতে পারি √1 মাইনাস sin স্কয়ার a/2 লিখতে পারি। cos থিটা মানে 1 মাইনাস sin স্কয়ার থিটা। এখন এই মানটা আমরা এখানে বসাই। তোমরা অনেকে প্রমাণ নিয়ে ইন্টারেস্টেড না, যে স্যার প্রুফটা জানতে চাচ্ছে না, তারা চাইলে একটু ফাস্ট ফরওয়ার্ড করে শুধু মনে রাখার কৌশলটুকু দেখতে পারো। বাট যারা প্রমাণ নিয়ে ইন্টারেস্টেড তারা প্রুফটা দেখে নিও। তো এই ভ্যালুটা আমরা যখন বসাবো তখন হবে s মাইনাস বি s মাইনাস সি বাই বিসি। আমরা সাইন স্কোয়ার a/2 এর ভ্যালুটা এখানে বসাইলাম। বিসিটা এখানে মাল্টিপ্লাই হবে আর এটা গুণ করে দাও, s স্কোয়ার মাইনাস bs মাইনাস cs প্লাস বিসি। ওকে, দেখো এখানে বিসি আর বিসি কেটে যাচ্ছে, কেটে গেলে আমাদের থাকতেছে হচ্ছে সবগুলো থেকে আমরা যদি একটা এস কমন নিই, এস কমন নিলাম তাহলে থাকতেছে মাইনাস এস প্লাস বি প্লাস সি বাই বিসি। এখন দেখো একটু আগে আমি তোমাদেরকে বলছিলাম যে এ প্লাস বি প্লাস সি বাই 2 মানে হচ্ছে এস, তাহলে সেখান থেকে এ প্লাস বি প্লাস সি ইকুয়াল টু 2s, এটাকে মাথায় রাখো। তাহলে মাইনাস এস প্লাস এইটার জায়গায় আমরা লিখবো 2s, নিচে হবে বিসি। ও সরি 2s কেন, এইটার পরিবর্তে আমরা লিখবো বি প্লাস সির জায়গায় আমরা কি লিখবো 2s মাইনাস এ লিখবো। হ্যাঁ, তাহলে 2s মাইনাস এ, এই যে এইটার জায়গায় বি প্লাস এর জায়গায় 2s মাইনাস এ, তাহলে ফাইনালি আমরা পাচ্ছি s ইন্টু s মাইনাস এ বাই বিসি। এটাই হচ্ছে cos a/2 এর ফর্মুলা। তাহলে cos a/2 এর ফর্মুলাটা খুব ভালোভাবে দেখো এবং দেখে তোমরা চিন্তা করো যে cos b/2 তাহলে কত হবে। এখন প্রত্যেকবার তো আমরা এভাবে বের করবো না, আমরা শুধু প্যাটার্নটা জানবো। আমি আরেকবার লিখতেছি, cos a/2 হচ্ছে আমরা পাইলাম s ইন্টু s মাইনাস এ বাই বিসি। আমরা জানতে চাচ্ছি cos b/2 কত হবে, আমরা জানতে চাচ্ছি cos c/2 কত হবে। তো খেয়াল করো এখানে যে অ্যাঙ্গেল নিয়ে কথা হচ্ছে সেই অ্যাঙ্গেলের অপোজিট সাইডটা কিন্তু একবার আছে, সেটা কোথায় আছে উপরে, নিচে কিন্তু নাই। তাহলে এখানে এ আছে, নিচে আছে বিসি, তাহলে বলা যায় না যে এখানে বি আছে তাহলে নিচে হবে সিএ, এখানে সি আছে তাহলে নিচে হবে এবি, অর্থাৎ এখানে যা থাকবে বাকি দুইটা এখানে থাকবে। আর এখানে এ আছে, উপরে এ আছে, তাহলে এখানে বলা যাবে এস ইন্টু এস মাইনাস বি হবে এবং এখানে এস ইন্টু এস মাইনাস সি হবে। কীভাবে লিখলাম একটু চিন্তা করে তোমরা বের করবা। তাহলে এখন হয়ে গেল সাইন a/2 cos a/2। এখন আমরা যাব tan এ। দেখো আমরা জানি কি tan a/2 কে লেখা যায় sin a/2 ভাগ cos a/2। এখন sin a/2 এর মান আমরা কত পাইছি, √s মাইনাস বি এস মাইনাস সি বাই বিসি। বলছিলাম যে এই লেটারটা কোথাও থাকবে না, দেখো নাই। আর cos a/2 আমরা পাইছিলাম এস ইন্টু এস মাইনাস এ বাই বিসি। এখন উপরে নিচে থেকে বিসি কেটে যাবে, কেটে গিয়ে কি থাকবে, উপরে থাকবে এস মাইনাস বি এস মাইনাস সি আর নিচে থাকবে এস ইন্টু এস মাইনাস এ। তাহলে খেয়াল করো ওই যে সাইনের ফর্মুলার যে উপরের অংশটা এখানে আছে উপরে, আর কজের ফর্মুলার যে উপরের অংশটা সেটা এখানে আছে নিচে। যেহেতু সাইন বাই কজ, তাহলে সাইনের ফর্মুলা আর কজের ফর্মুলা মনে থাকলেও
তোমার এটাতে জানতে পারবা। যেমন দেখো সাইনের ফর্মুলার উপরের অংশটাই বেঁচে আছে আর কজের ফর্মুলার উপরের অংশটাই এখানে বেঁচে আছে। তো এখন যদি কেউ আমাকে বলে যে স্যার tan b/2 কত হবে, তাহলে আমি তাকে বলবো যে যেহেতু উপরের অংশ সাইন, তাহলে বিটা রিপিট হবে না, s - c s - a, আর নিচে বিটা রিপিট হবে এই। অ্যান্ড এইভাবে তোমরা tan c/2 বের করতে পারবা। ইভেন কটের মান লাগলে কটের মানটাও বের করতে পারবা। তো সেটা আমি বের করে দিচ্ছি না। আমরা এখন সর্বশেষ যে ফর্মুলায় যাব সেটা হচ্ছে ত্রিভুজের ক্ষেত্রফল। ত্রিভুজের ক্ষেত্রফল তোমরা অনেকভাবে ক্ষেত্রফল বের করা শিখছো 9 10-এ। আমরা চূড়ান্তভাবে ত্রিকোণমিতি দিয়ে ত্রিভুজের ক্ষেত্রফল বের করা শিখব। এরিয়া অফ ট্রায়াঙ্গেল। এরিয়া অফ ট্রায়াঙ্গেল, এই কনসেপ্টটা আমরা এখন দেখব। তো 1 নাম্বার দেখো, আমরা জানি যে ত্রিভুজের ক্ষেত্রফল হচ্ছে হাফ ইন্টু বেস ইন্টু হাইট। এটা আমরা পড়ছি, হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। তো এটাও লিখে রাখলাম। আচ্ছা, আমরা এইভাবে লিখি, বেস লিখি, নাহলে বি বললে আবার অন্য কিছু মনে হবে। বেস ইন্টু হচ্ছে হাইট, যারা বাংলা ভাষা আছে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা লিখে রাখতে পারো। এরপরে আমরা আরও একটা ফর্মুলা জানি, সেটা হচ্ছে √/s ইন্টু s - a s - b s - c। ওকে, আমরা আরও ফর্মুলা জানি, সেটা হচ্ছে হাফ ইন্টু, এখন খেয়াল করো, ধরো এটা একটা ত্রিভুজ, এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি, এটা হচ্ছে সি, এটা হচ্ছে উচ্চতা হাইট এ এইচ, এটা এ, এটা বি, এটা সি। এখন খেয়াল করো তো, এই ত্রিভুজের যে ক্ষেত্রফল বা এরিয়া, সেটাকে আমি হাফ ইন্টু এ ইন্টু এইচ লিখবো না? কারণ হচ্ছে এইটুকু হচ্ছে এ আর এইটুকু হচ্ছে কি এইচ। কিন্তু দেখো তো, এইচকে কিন্তু আমি আবার কি লিখতে পারি, এই অ্যাঙ্গেলটা তো সি, তাই না? তাহলে এখান থেকে দেখো, আমি ডট ডট দিয়ে দেখাই, এই যে ট্রায়াঙ্গেলটা তোমরা দেখতে পাচ্ছ ডটেড, এইটা, এই অ্যাঙ্গেলটা কি সি। তাহলে এখান থেকে h/b ইকুয়াল টু সাইন সি বলা যাবে? অবশ্যই বলা যাবে। h/b কি সাইন সি বলা যাবে। তাহলে এইচ এর মান কত পাইলাম? বি সাইন সি। তাহলে এটা যদি এখানে আমি বসাই দিই এইচের জায়গায়, তাহলে কি পাচ্ছি? এ বি সাইন সি। এখন ওভারঅল ব্যাপারটা আসলে কি আসলো দেখো তো, এগুলো সব ভুলে যাই আমি। ওভারঅল ব্যাপারটা কি আসলো? দেখো তো ওভারঅল এরিয়াটা কীরকম আসলো। আমি বলতে পারি না যে হাফ ইন্টু যে কোনো দুইটা সাইড, যে কোনো দুইটা সাইড এবং তাদের মাঝখানের অ্যাঙ্গেলের সাইন, যে কোনো দুইটা সাইড তাদের মাঝখানের অ্যাঙ্গেলের সাইন। আচ্ছা, তাহলে কি এরকম লেখা যাবে না যে হাফ এ ইন্টু সি বা সি ইন্টু এ এবং তাদের মাঝখানে অ্যাঙ্গেলটা কত? বি। অবশ্যই লেখা যাবে। মনে রাখবো কীভাবে? দেখো এ বি সি সব আসছে, এ বি সি, সি এ বি, যে দুইটা সাইড এখানে লিখে ফেলবা, অন্য অ্যাঙ্গেলটা এখানে আসবে। ওকে, আবার যদি তুমি লেখো হাফ, যদি লেখো এই দুইটা বিসি, তাহলে বিসি লেখা হয়ে গেল, তাহলে সাইনের পেটে কে আসবে? এ আসবে। এ বি লেখা হয়ে গেল, সাইনের পেটে কে আসবে? সি আসবে। সি এ লেখা হয়ে গেল, সাইনের পেটে কে আসবে? বি আসবে। একইভাবে বিসি লেখা হয়ে গেল, সাইনের পেটে কে আসবে? এ আসবে। তো এটা হচ্ছে এরিয়ার ফর্মুলা। আরও আছে। এখন সাইন রুল থেকে আমরা কি পাই দেখো তো, সাইন রুল থেকে আমরা পাই না যে এ বাই সাইন এ সমান 2r, এরকম কিন্তু লেখা যায়। এ বাই সাইন এ ইকুয়াল টু 2r লেখা যায়। ইভেন বি বাই সাইন এও সমান 2r লেখা যায়, সি বাই সাইন এও সমান 2r লেখা যায়। এখান থেকে তুমি দেখো তো, সাইন এ
তার ভ্যালু কত আসে দেখো, a/2r আসে। একটু চিন্তা করো, তুমি সাইন এটাকে এদিকে নিয়ে যাও আর 2rটাকে নিচে নিয়ে আসো, তাহলে দেখো সাইন এ ইকুয়াল টু কত, a/2r। তাহলে এখানে আমি সাইন এর জায়গায় a/2r বসাবো। তাহলে ফাইনালি আমি পাচ্ছি a/b/c/4r। তাহলে ট্রায়াঙ্গেলের কতগুলো ফর্মুলা আসলো দেখো, একটা, দুইটা, এই সবগুলোকে আমরা একটা ধরি, তাহলে তিনটা, আর এটা হচ্ছে একটা, চারটা, আরও আছে। এবং সেই ফর্মুলাটা হচ্ছে ট্রায়াঙ্গেল ইকুয়াল টু এস ছোট হাতের আর, এস ছোট হাতের আর, যেখানে আর হচ্ছে রেডিয়াস অফ ইন সার্কেল, রেডিয়াস অফ ইন সার্কেল, বা বাংলায় বললে অন্ত ব্যাসার্ধ, অন্ত ব্যাসার্ধ। তো এই প্রমাণটা আমরা এখন একটু দেখব। আচ্ছা, এখানে তোমাদেরকে আমি একটা জিনিস দেখাতে ভুলে গেছি, যেটা আমি আরেকবার দেখাচ্ছি। দেখো আমরা tan a/2 তার ফর্মুলাটা পাইছিলাম এরকম, যে s-b s-c ডিভাইডেড বাই s ইন্টু s-a। এখন একটু খেয়াল করো, আমি যদি উপরে নিচে আরো একটা অতিরিক্ত s ইন্টু s-a নিয়ে গুণ করি, অর্থাৎ আমি যদি উপরে নেই s ইন্টু s-a এবং নিচেও নেই s ইন্টু s-a অতিরিক্ত, এবং আগেরটাই লিখে দেই s-b s-c, তাহলে খেয়াল করো উপরে কিন্তু জিনিসটাকে এভাবে লেখা যায় s ইন্টু s-a s-b s-c তার রুট, আর নিচে লেখা যায় ac স্কয়ার ইন্টু s-a হোল স্কয়ার। এখন উপরেরটা কিন্তু একটা ত্রিভুজ ক্ষেত্রের ক্ষেত্রফল বা এরিয়া অফ দ্য ট্রায়াঙ্গেল হবে, আর নিচে রুট উঠে গিয়ে এরকম থাকবে। তাহলে দেখো tan a/2 এর আমি একটা নতুন সূত্র পাইলাম। সূত্রটা কি? tan a/2 এর নতুন সূত্রটা হলো tan a/2 equal to area of triangle divided by s into s minus a। এখন আমি যদি তোমাদেরকে বলি যে তোমার tan b/2 এর ফর্মুলা কি হবে বল, তাহলে কি তোমরা পারবে না? দেখো অবশ্যই পারবা। খেয়াল করো এখানে যে লেটারটা আছে এ, তার অপোজিটটা কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি। সো এটা হবে এরিয়া অফ ট্রায়াঙ্গেল ডিভাইডেড বাই s ইন্টু s মাইনাস b। এবং একইভাবে tan c/2 হবে এরিয়া অফ ট্রায়াঙ্গেল ডিভাইডেড বাই s ইন্টু s মাইনাস c। ঠিক আছে, একইভাবে তুমি চাইলে cot a/2 cot b/2 cot c/2 এর ফর্মুলাও বের করতে পারবা, বাট tan এরটা জানলে আর cot এরটা মুখস্থ করার দরকার নাই। সর্বশেষ আমরা যে সূত্রটার কথা বলতেছিলাম, যে এরিয়া অফ ট্রায়াঙ্গেল ইকুয়াল টু এস আর, এটার প্রমাণটা আমরা দেখবো। এখানে আর কি, আর হচ্ছে ধরো এটা একটা ত্রিভুজ, এর পেটের মধ্যে তুমি একটা বৃত্ত আঁকলা, সেই বৃত্তের যে ব্যাসার্ধ সেটাকে বলা হয় স্মল আর, যেটাকে আমরা ইংরেজিতে ইন রেডিয়াস বলি। ইন রেডিয়াস বাংলায় বলা হয় অন্তবৃত্তের ব্যাসার্ধ বা অন্ত ব্যাসার্ধ। ওকে, তো এটা আমরা এখন প্রুফ করতে যাব। তো ধরা যাক
এটা একটা ট্রায়াঙ্গেল। ট্রায়াঙ্গেলটা হচ্ছে এ বি সি। তাহলে এই সাইডটা হচ্ছে এ, এই সাইডটা বি, এই সাইডটা সি। এর ভিতরে একটা বৃত্ত আঁকো, তিনটা সাইডকে স্পর্শ করবে এরকম। কালারটা চেঞ্জ করে দিই। ধরো এটা, এই হচ্ছে আমাদের অন্তর্বৃত্তটা। এখন খেয়াল করো, এই অন্তর্বৃত্তের ব্যাসার্ধটা কি হবে, এই জায়গাতে কেন্দ্রটা হবে। ওকে, তো এখান থেকে আমি তিনটা সাইড জয়েন করে দিই, তিনটা শীর্ষ বা ভার্টেক্স জয়েন করে দিই। এটা একটা, এটা একটা, আর এটা একটা জয়েন করে দিলাম। এখন খেয়াল করো, যদি আমি বলি প্রথম ত্রিভুজের, আচ্ছা পয়েন্টের নাম দাও ও, সরি পয়েন্টের নাম দাও ও। এখন দেখো আমি যদি বলি যে এরিয়া অফ ট্রায়াঙ্গেল সমান হবে এরিয়া অফ বি ও সি প্লাস এরিয়া অফ এ ও সি প্লাস এরিয়া অফ এ ও বি, তাহলে কি ভুল হবে? ভুল হবে না। এটা প্লাস এইটা প্লাস এইটা যোগ করলে পুরো এবিসি এর এরিয়া আমরা পাবো। ঠিক আছে, এখন এরিয়া অফ বিওসি তে আসো। দেখো এখান থেকে তুমি যদি লম্ব আঁকো, সেই লম্বের দৈর্ঘ্যটা আসলে কত হবে? এটা কিন্তু স্মল আর হবে। এটা ক্ষেত্রফল আমি যদি লিখি হাফ ইন্টু আর ইন্টু এ, তাহলে কি ভুল হবে? দেখো আমার বেসটা কত, আমার বেসটা হচ্ছে এ, আর আমার হাইটটা কত আর, তাহলে হাফ ইন্টু আর ইন্টু এ। একইভাবে এই পাশে যখন আমি বের করব, সেটা হবে হাফ ইন্টু আর ইন্টু বি। আর এই পাশে যখন আমি বের করব, এ ও সি এর যখন এরিয়া বের করব, তখন হবে হাফ ইন্টু আর ইন্টু সি। এখন তুমি সব জায়গা থেকে হাফ আর কমন নাও, নিলে তুমি পাচ্ছ এ প্লাস বি প্লাস সি। কিন্তু আমরা কি জানি যে এ প্লাস বি প্লাস সি মানে কিন্তু 2s। তাহলে তুমি 2 আর 2 কে কেটে দাও, তাহলে পাচ্ছ কত? আর এস। তাহলে এরিয়া অফ ট্রায়াঙ্গেল ইকুয়াল টু আর ইন্টু এস। এটাই ছিল ফার্স্ট পেপার ত্রিকোণমিতির সর্বশেষ সূত্র। আশা করি তোমরা সবাই সবগুলো সূত্র প্রমাণ সহ খুব ভালোভাবে নিয়মিত দিয়ে মনে রাখতে পারবে। তো তোমরা যদি আসলেই সূত্রগুলো শিখে থাকো, তাহলে কমেন্টে তোমাদের অভিজ্ঞতা জানাবে। ধন্যবাদ।